ঠিক আছে। তো দ্বাদশপতি থেকে আমরা কি কি দেখবো বলেছিলাম, যে বিদেশের অবস্থা দেখবো, বা বিদেশের ওই ব্যক্তির উন্নতি যোগ আছে কি নেই সেটা দেখবো। তারপরে হচ্ছে ওই ব্যক্তির আধ্যাত্মিক অবস্থা দেখবো, তার মধ্যে পরোপকারী একটা মানসিকতা কেমন, দান ধ্যানের কেমন মেন্টালিটি আছে, তার মধ্যে হচ্ছে শারীরিক অবস্থা অর্থাৎ স্বাস্থ্যের কি অবস্থা আছে, হসপিটাল বা জেল যাত্রা ইত্যাদি, এগুলো আমরা দ্বাদশ ভাব থেকে দেখব। আর যদি এই দ্বাদশপতিকে আমরা লগ্ন ভাবে অবস্থান করাই, অর্থাৎ আমাদের শরীর ভাবে যদি অবস্থান করাই, তাহলে কি কি হতে পারে? ব্যক্তি খরচা করবে নিজের উপরে, কারণ নিজের উপরে এসছে কি খরচার অধিপতি। হ্যাঁ, একাদশপতি যেমন আয়ের ইনকামের অধিপতি, দ্বাদশপতি হচ্ছে কি খরচার অধিপতি। তাই ব্যক্তি নিজেকে সাজাতে খরচা করবে বা নিজের ক্ষেত্রে খরচা করবে, নিজের মানে নিজের উপরে খরচা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। দ্বাদশপতি বিদেশের অধিপতি লগ্ন ভাবে গেলে তাহলে ব্যক্তি বিদেশে গিয়ে মানে একটা প্রভাব বিস্তার করতে পারবে। এরা জীবনে যদি বিদেশে নাও যায়, প্রচুর বিদেশ ভ্রমণে এদের মানে যোগ থাকবে। এরা বিদেশে না গেলেও এদের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে এরা জন্মস্থান থেকে দূরে গিয়ে বসবাস করে। ঠিক আছে। তারপরে কি এরা অত্যন্ত কল্পনা প্রবণ হন। ঠিক আছে। এরা একটা নিরিবিলি পরিবেশে থাকতে ভালোবাসেন। একাদশ ভাব হচ্ছে সমাজ, ঠিক আছে। আর দ্বাদশ ভাব হচ্ছে কি নির্জনতা, একাকিত্ব। একাকিত্ব না হলে আধ্যাত্মিকতার উন্নতি হবে কি করে, তাই না? মুক্তির পথে যাবে কি করে উনি যদি সমাজের মায়া ত্যাগ না করতে পারে? তো তাহলে কি হচ্ছে, এই ব্যক্তি একাকিত্বে থাকতে পছন্দ করবে, একাকিত্বটাকে এনজয় করবে। এদের মধ্যে আধ্যাত্মিক প্রকৃতির একটা স্বভাব দেখতে পাওয়া যাবে। এদের মধ্যে একটা মানে জাগতিক বিষয়ের প্রতি না একটা অবচেতন মন বা মোক্ষ লাভের প্রতি একটা মানে বিশেষ আকর্ষণ থাকবে, যা এই জগতের জিনিসের প্রতি মোহ থাকবে না। ঠিক আছে। এদের মোক্ষ লাভের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে, কারণ মোক্ষের অধিপতি ব্যক্তির কাছে গেছে। এরা পরোপকারী স্বভাবের হবেন। ঠিক আছে। এরা ভীষণ কোমল স্বভাবের হবেন। এদের অন্যের দুঃখ সহজেই এরা মানে দুর্বল হয়ে যাবেন। যে কোনো চ্যারিটি বিষয়ে উনি নিজে দান করেছে এই প্রবণতা থাকবে। আর যদি সূর্যদেব হয় তাহলে তো সব ক্ষেত্রেই নিজে। সূর্যদেবের মধ্যে এই একটাই অহংকার, উনি দান ধ্যান সবই করবে, কারণ উনি রাজা, উনি ব্যক্তিকে লালন পালন সবই করবেন। কিন্তু ওনার ক্ষেত্রে একটাই প্রবলেম, উনি সবসময় একটা কথাই বলবে, আমি নিজে করেছি। ঠিক আছে। এটা তোমাকে স্বীকার করতে হবে। অনেকে আছে দান করে চুপচাপ থাকে, বলে না, কিন্তু এনার ক্ষেত্রে বলবে যে আমি দান করেছি। ঠিক আছে। এদের শরীরের অবস্থা কেমন হবে? এদের শারীরিক অবস্থা কেমন হতে পারে? স্যার ভালো হবে না, কারণ শরীরের জন্য কিছু খরচা হতে পারে। একদম তাই। তো যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালের কারক গ্রহ, খরচার কারক, দ্বাদশ ভাবের অধিপতি, তা উনি এসছে শরীরের পিছনে ব্যয় করাবে, সেজন্য স্বাস্থ্যের প্রতি এই যে এদের জীবনে কি হয়, জীবন শক্তি কম হয়। কারণ দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষের ভাব, লগ্ন ভাব হচ্ছে ব্যক্তি নিজে। তো ব্যক্তির মধ্যে সারা জীবন মোক্ষের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবে, তাই এদের জীবন শক্তি অনেক ক্ষেত্রে কম দেখতে পাওয়া যায়, এদের ইমিউনিটি অনেক কম থাকে। তবে গ্রহদের বলাবল কিন্তু অবশ্যই বিচার্য। এদের মধ্যে কি হয়, অনেক সময় সিদ্ধান্তহীনতায় ভোগে এরা। ঠিক আছে। মানসিক একটা দ্বিধা এদের মধ্যে চলতে থাকে, আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যায়। এরা নিজের শখের পেছনে না প্রচুর খরচা করতে এদের বিশেষ আগ্রহ থাকে। বোঝা গেল? এই দ্বাদশপতি যখন দ্বিতীয় ভাবে চলে যাবে, তখন দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের কারক। তাহলে কি কি হতে পারে? স্যার বিদেশ থেকে কিছু অর্থ ইনকাম হতে পারে।
বাহ। আর স্যার এখানে বাইরের খাবারের প্রতি তার একটা থাকবে, বাইরের খাবার, ঘরের খাবার থেকে বাইরের খাবার পছন্দ করে বেশি। বাইরে বলতে এখানে আর তো বিদেশি বিদেশ। বাইরে মানে রাস্তাঘাটে যে ল্যাঙ্গুয়েজ হোটেল কিছু হোটেল জানবে। যেগুলো আছে, স্ট্রিট ফুটপাতে ফুড? ফুটের না দোকান, না 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 এটা আসবে না? না। তার জাতক বিদেশি ল্যাঙ্গুয়েজ কিছু জানবে, হুম, বিদেশি ভাষা। একদম একদম একদম। দ্বিতীয় ভাব হচ্ছে বাণীর কারক। হ্যাঁ, ঠিক আছে। এরা বিভিন্ন প্রকারের দান ধ্যান করলে এদের ইনকাম বাড়বে। তাহলে দুটো ভাব ব্যালেন্স থাকবে না? বোঝা গেল? দ্বিতীয় ভাব তো অর্থের ইনকাম, মানে অর্থের ভাব না, ধনভাব। সেখানে ব্যয়ের অধিপতি গেছে। ইনি যত ব্যয় করবে ওনার দ্বিতীয় ভাব তত বৃদ্ধি পাবে। পরিবারের জন্য ব্যয় করবে তো অর্থভাব বৃদ্ধি পাবে। হুম, হবে। আর কি কি হতে পারে? এদের কথাবার্তার ধরন স্যার, কেমন হতে পারে? পারিবারিক ধনলাভ কিছু হবে, পরিবার থেকে কিছু অর্থ মানে সম্পত্তি বা এসব কিছু লাভ। না না, এটা হবে না দাদা। দ্বাদশ ভাব হচ্ছে খরচার অধিপতি, খরচা খরচা, করছে। sorry, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা উল্টো আমি বললাম আর কি, মানে পারিবারিক বিষয় থেকে তার খরচ বাড়বে পারিবারিক কারণে, হুম, মানে মামলা মোকদ্দমা হতে পারে, হ্যাঁ, পরিবারে যে কোনো বিষয়ে অনেক খরচা হতে পারে ওনার। আচ্ছা, এনার কথাবার্তার ধরন কেমন হতে পারে? এনার কথাবার্তা হয়তো ইনি কিছুটা উদাসীন থাকবেন, মানে কথার ক্ষেত্রে যেটা ওনার সর্বক্ষেত্রে মানে কোনো কিছু কি বলবো ব্যয় সংক্রান্ত বা বিষয়গুলো বেশি হবে। ধার্মিকতা থাকতে পারে, কারণ মুখের এখানে একটা জায়গা আছে, সুতরাং মুখ নিয়ে আলোচনা করতে ভালোবাসবে। একদম তাই। ওনার মানে ওনার কথাবার্তার ধরনের মধ্যে একটা আধ্যাত্মিকতা বা মোটিভেট করা মানুষকে, ঠিক আছে, এইসব ধরনের কথাবার্তা উনি বিশেষ পারদর্শী হবে। অভিজিৎ, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, আচ্ছা, এনাদের ক্ষেত্রে একটা দিক হচ্ছে এনারা সঞ্চয় করতে পারবে না। ঠিক আছে, এরা যত কৃপণ হবে তত এদের ইনকাম হারিয়ে যাবে। তো এনাদের ক্ষেত্রে কৃপণতা করা এনাদেরই ক্ষতি। এর কারণ খরচার অধিপতি দ্বিতীয় ভাবে খরচা করবে, তবে দ্বিতীয় ভাব ভরবে। এবার যদি উনি দ্বিতীয় ভাবকে একেবারে ক্লোজলি টাইট করে দেয়, তাহলে খরচা ওনাকে তো হবেই, তো ইনকাম বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার দ্বাদশ ভাব তো হচ্ছে বিদেশের কারক না, দ্বিতীয় ভাব হচ্ছে নিজের সপরিবার, ক্লোজ ফ্যামিলি। তো সেই ক্ষেত্রে ব্যক্তিকে কি করবে? পরিবার থেকে দূরে পাঠাতে পারে, ইয়েস অর নো? পাঠাতে পারে? হ্যাঁ স্যার পারে। তো তাহলে দ্বিতীয় ভাবে এই প্রেডিকশন গুলো আমরা করতে পারি। এবার যদি তৃতীয় ভাবে চলে আসে তাহলে কি হবে? তৃতীয় ভাবের মধ্যে লেখালেখি আছে, যোগাযোগ আছে, তারপরে ইন্টারনেট আছে। এইসব বিষয়ের মাধ্যমে উনি যদি ধার্মিক কোনো স্পিচ বা আধ্যাত্মিকতার বিষয়ে কোনো যদি লেখালেখি করে বা বিদেশি কোনো বিষয়ের প্রতি যদি উনি লেখালেখি করেন, তো সেক্ষেত্রে এনার ভালো পপুলারিটি আসবে। হ্যাঁ, ভালো কমিউনিকেশন হবে। যেমন ভিন্ন ধরনের কোনো সংস্কৃতি নিয়ে উনি একটা পুস্তক লিখেছে বা স্পিচ দিয়েছে, সেক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে। তৃতীয় ভাব হচ্ছে কি ছোটখাটো ট্যুর, আর দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের কারক। তো এনাকে মাঝে মধ্যেই দূরে যাওয়ার হতো, মানে যেতে হতে পারে। ওকে, বোঝা গেল? হ্যাঁ, এটা ছোট ব্যবসার জন্য ব্যয় করতে পারে, ছোট ভাই বোনের জন্য সে অর্থ ব্যয় করতে পারে। ব্যয় করতে আবার পারে ব্যয় করার প্রতিবেশীর জন্য দেখা জন্য। যাচ্ছে তার সাহসের বৃদ্ধি, পরাক্রমটা বৃদ্ধি পাবে। মানে যখন ব্যয় করতে যাবে তার দাম্ভিকতা বলবো নাকি, মানে সে সেটা হ্যাঁ, বুঝতে খুব পেরেছি। তার মধ্যে একটা মানে করতে ভেতর থেকে একটা প্রাউড ফিল করবে।
তো ইনি প্রতিবেশীর জন্য ব্যয় করতে পারে, বা উনি হয়তো প্রতিবেশীর জন্য সব ত্যাগ করে দিতে পারে, নিজের শখ ইচ্ছা সব ত্যাগ করে দিতে পারে তৃতীয় ভাবের জন্য। তৃতীয় ভাবে এবার ভাই বোন আছে, প্রতিবেশী আছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ব্যক্তিরাই না প্রতিবেশীদের জন্য মন্দির, হসপিটাল এসবের জন্য জমি দান করেন, স্কুল এসবের জন্য উনি জমি দান করেন, এই ধরনের ব্যক্তিরা। ঠিক আছে, আবার ভাই বোনদের সাথে দূরত্ব হবে কি না? হ্যাঁ, ছোট ভাই বোনেদের সঙ্গে ঝগড়া হতে পারে, কারণ পরাক্রম চলে গেছে তাদের প্রতি, পরাক্রমী ধরে ডিস্টেন্স তৈরি হবে। সেটা ঝগড়াও হতে পারে, নাও হতে পারে, কিন্তু তাদের ডিস্টেন্স অবশ্যই থাকবে, ভাই বোনের থেকে দূরে থাকবে। ঠিক আছে, যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে আমাদের কি মোক্ষের কারক, তো যখন চরম বিপদের মুহূর্তে এনাদের যখন পরাক্রম বা সাহস দেখানোর সময় আসবে, সেই সময় এদের মধ্যে সাহসিকতার অভাব দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে মাথায় এলে কি হবে মারপিট করে, ঠিক আছে, একদিন তো আমাদের চলে যেতেই হবে। এই এতটুকু প্রেডিকশন আমরা করতে পারি। এবার চতুর্থ ভাবে যদি চলে যায়, চতুর্থ ভাব হচ্ছে কি গৃহ, গৃহসুখ, মা, তাই না, শিক্ষা, সম্পত্তি, গাড়ি, বাড়ি, তাই না, এগুলো তো সব চতুর্থ ভাবে। তো এই ক্ষেত্রে বিদেশ কানেক্ট হলো, বা ডিস্টেন্স তৈরি হলো, বা খরচাও এর মধ্যে অ্যাড হলো। এতগুলো দিয়ে আমরা এবার কি কি প্রেডিকশন করতে পারি? এটা মার থেকে দূরে থাকবে, পড়াশোনা করার জন্য বাইরে যেতে পারে, বা মায়ের শরীর ভালো থাকবে না, মায়ের জন্য কিছু অর্থ খরচা হবে। এবার শরীর খারাপ হোক বা না হোক, কিন্তু ওনার মায়ের জন্য খরচা হবে। অনেকে দেখা গেলো মাকে এতটাই ভালোবাসে যে তার জন্য একটা বিশাল বড় বাড়ি বানিয়ে দিল, ঠিক আছে, বা মাকে একটা গাড়ি গিফট করলো, সেক্ষেত্রে খরচা ওইভাবেও হতে পারে। আর কি কি হতে পারে? এনার নিজের বাড়ি, গাড়ির পেছনে প্রচুর খরচা হবে। দেখলো ভীষণ শখ করে একটা গাড়ি কিনলো, গাড়িটা এত বারবার খারাপ হচ্ছে যে গাড়ির পেছনে খরচা করেই যাচ্ছে, ঠিক আছে, গাড়ি আর ঠিক হচ্ছে না। তারপর একটা বাড়ি বানালো, সে বাড়ির কাজই শেষ হচ্ছে না, বা ওই বাড়িতে লিটিগেশন মানে কেস বা আইনি কোনো ঝামেলা লেগে গেল, কারণ তাদের সব তো সেটাও দেখে না। দ্বাদশ ভাব ফোর্থ হাউস, ঠিক আছে, এক্ষেত্রে ব্যক্তি বিদেশে গিয়ে স্টে করতে পারে, বিদেশে গিয়ে কোনোভাবে সেটেল হয়ে যেতে পারে ওখানে, ঠিক আছে, নিজের জন্মভূমি ছেড়ে বহু দূরে গিয়ে থাকতে পারে। এটা এক্ষেত্রে উনি সব প্রেডিকশন সবকিছু রেমেডি করে নিতে পারবে, শুধু এটা যদি উনি করতে পারে। ঠিক আছে, বা উনি বিদেশে জমিও কিনতে পারে, বিদেশে কোনো রিয়েল এস্টেটের বিজনেস করতে পারে, বিদেশে কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে উনি ইনভেস্টও করতে পারে। আচ্ছা, দ্বাদশ ভাব কিন্তু ইনভেস্টমেন্টেরও কারক, যেখানে খরচা হচ্ছে ওই ব্যক্তি খরচা না করে ওইসব ফিল্ডে গিয়ে ইনভেস্টও করতে পারে। যেমন এই যে এখন বললাম আমি, বিদেশি কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে গিয়ে উনি ইনভেস্ট করছে, বা আমাদের দেশেই উনি প্রমোটারি বিজনেস করছে, ওখানে ইনভেস্ট করছে, তাহলে সেটা কিন্তু তার প্রেডিকশনের কাজ করে দেবে, রেমেডির কাজ করবে। হ্যাঁ, তবে ব্যক্তি এগুলো যদি না হয়, এদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি গৃহ ত্যাগ করতে পারে, আধ্যাত্মিক যদি স্থিতি ওনার ভালো থাকে, দ্বাদশ ভাবের অবস্থা, নবম ভাবের অবস্থা যদি ভালো থাকে, তাহলে ওই ব্যক্তি গৃহ ত্যাগ করে সন্ন্যাসও নিতে পারে। নির্জন এলাকায় বা প্রকৃতির কাছাকাছি, কোনো জলাশয়ের কাছাকাছি, নদীর তীরে, যেখানে ওনার হচ্ছে গিয়ে আধ্যাত্মিক পরিবেশ ভালো পাবে, সেখানে গিয়ে উনি স্থায়ীভাবে বসবাস করতে পারেন। ওকে, আচ্ছা, এর কিছু খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করি। এর কি কি খারাপ দিক হতে পারে? প্রথমত হচ্ছে যেটা ওই দিদি বললো, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারে, তার জন্য খরচা হতে পারে, ঠিক আছে, মায়ের থেকে দূরে থাকতে হতে পারে। তারপরে হচ্ছে দ্বাদশ ভাব আর চতুর্থ ভাবটা আমাদের মানসিক অবস্থা বা মনের কারক গ্রহ না, চন্দ্রমা যার অধিপতি। তো তাহলে ব্যক্তির মানসিক অবস্থা কেমন হতে পারে?
উনি যখনই বাড়িতে আসবে না তখনই তার মানসিক স্থিতি খারাপ হয়ে যাবে, মনের মধ্যে একটা না মানে উথাল পাথাল চলতে থাকবে। যখন উনি বাড়ি থেকে দূরে যাবেন তখন মনটা শান্তি ফিল করবেন। আরেকটা কি নেগেটিভ দিক বললাম, যে গাড়ির পেছনে খরচা হতে পারে, ঠিক আছে। কারো চতুর্থ ভাবে মঙ্গল আছে? কারো চতুর্থ ভাবে মঙ্গল আছে? নেই। যাদের থাকবে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি নতুন গাড়ি কেনে, গাড়ির মধ্যে তার দাগ লাগবেই লাগবে, যদি মঙ্গল খারাপ অবস্থা থাকে। যদি ভালো অবস্থা থাকে তাহলে তো খুবই ভালো, যদি খারাপ অবস্থায় থাকে তাহলে যদি নতুন গাড়ি কিনলে সবে মানে শোরুম থেকে বেরোতে বেরোতে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে স্ক্র্যাচ লেগে গেল, এমন হয়। এটুকু বোঝা গেল। এবার আমরা পঞ্চম ভাবে যাই। দ্বাদশপতি যদি পঞ্চম ভাবে এরা কি অবস্থান করে, দ্বাদশপতি যদি চতুর্থে থাকে, বলছি এরা কি গৃহ সুখ থেকে বঞ্চিত হতে পারে স্যার? হ্যাঁ বললাম তো, ঠিক আছে। গৃহসুখ যে বললাম, বাড়িতে থাকলে ওনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দ্বাদশপতি যদি পঞ্চম ভাবে অবস্থান করে তাহলে কি উচ্চশিক্ষার জন্য ব্যক্তিকে বিদেশে যাত্রা করতে হতে পারে। সে যদি অ্যাস্ট্রোলজার হয় তাহলে তার ক্লায়েন্ট কিন্তু বিদেশে হলে খুব ভালো, ঠিক আছে। যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির কারক, তো আর দ্বাদশ ভাব হচ্ছে সাধনা বা আধ্যাত্মিকতার ভাব, তো সেক্ষেত্রে কি করবে, উনি বুদ্ধির প্রয়োগ করবে আধ্যাত্মিক উন্নতির জগতে। সেক্ষেত্রে কি কি ইউজ করতে পারে, উনি হয়তো ধ্যান করতে পারে, যোগে যেতে পারে। যোগ মানে যোগ ব্যায়াম আর কি, যোগ সাধনা। তারপরে মন্ত্র জপ, ঈশ্বরের নানা প্রকারের যে আরাধনা আছে যেখানে বুদ্ধির প্রয়োগ আছে, হ্যাঁ, তো সেখানে যদি বুদ্ধির প্রয়োগ করেন তবে ওই ব্যক্তির মনোসংযোগ খুব ভালোভাবে হবে। তাহলে কারণ দুটো ভাব ব্যালেন্স হয়ে গেল না। তন্ত্র সাধনা, হ্যাঁ তন্ত্র সাধনা যেতে পারে, মানে আধ্যাত্মিকতার ক্ষেত্রে যেতে হবে। হ্যাঁ, উনি যদি কমার্শিয়াল তান্ত্রিক হয় তাহলে কিন্তু তার গ্যারান্টি নেই। ঝুম্পাদি, আপনি কতটুকু করতে পেরেছেন? আপনি তো ক্লাস অ্যাটেন্ড করছেন না? কি স্যার? ওই যে আপনি তন্ত্র শিখতে যাচ্ছেন যে, হ্যাঁ 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 ওখানে আপনি যাচ্ছেন তো এখন? হ্যাঁ স্যার করছি। আচ্ছা, কারণ আমার কাছে অলরেডি একজন এসছে, ওনার হচ্ছে মানে রাতে ঘুমালে অস্থির স্বপ্ন দেখেন এবং রাতে ঘুমাতে পারেন না, অস্থির মন। ওনার ক্ষেত্রে যদি আমরা গা বন্ধের একটা মানে মাদুলি বা কবচ ইউজ করাই তো সেক্ষেত্রে সেটা কাজে আসবে। তো আপনি শিখে নিন, পরে আপনার কাছ থেকে ব্যবস্থা করা যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার শিখছি, এগুলোই শিখছি, মানে শেখা হয়েই এসেছে। মানে এবার আমাদের শুধুমাত্র লাস্টের ইয়েটা শুধুমাত্র মানে চ্যাপ্টারটা শেষ হচ্ছে এবার। আচ্ছা, এটা কত দিনের কোর্স? এটা 6 মাসের কোর্স স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 6 মাসের কোর্স, কিন্তু স্যার আমি স্যারের সাথে কথা বলে আমি 6 মাস ধরে করছি না, আমি স্যার 3 মাসে শেষ করলাম এটা। ওকে, খুব ভালো, ঠিক আছে। তো পরে আমরা এসব নিয়ে দরকার আরো 1-2 মাস পরে আলোচনা করবো। হ্যাঁ, আপনি শেষ দেখি করে স্যার নিন। মাদ্রিদে বিশ্বাস করে না, অনেকেই দেখি মানুষের মনে হচ্ছে আর অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে মাদ্রিদে কি হবে বা কবজে কি হবে, কিন্তু আমি স্যার এগুলো পড়ার পর এখন বুঝতে পারছি যে না, সব জিনিসেরই কিছু না কিছু ফল আছে। অবশ্যই আছে, আমরা তো এটা বলতেই পারি না। এবার এটা স্যার আমরা বিশ্বাস করি না, কেন কি, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে আমরা ঠকি, মানে যাদের কাছে আমরা যাই তারা বেশিরভাগ ভণ্ড, তো ভণ্ডদের কাছে গিয়ে আমরা ঠকি বলে আমাদের বিশ্বাসটা স্যার কোনো জায়গায় হারিয়ে যায়। অবশ্যই, কিন্তু আমার মনে হয় সঠিক হয়েছে যদি কেউ মাদুলি কবচ ভালোভাবে মানে পর্যাপ্ত শিক্ষা অর্জন করে যদি কেউ একটা মাদুলি বা কবচ ঠিকভাবে তৈরি করে সেটা ভালোভাবে সংকল্প করে যদি একটা ক্লায়েন্টকে দেয়, আমার মনে হয় একদম সঠিক ভালো ফল পাওয়া যায়। হ্যাঁ আমি অবশ্যই এটা মানে পাওয়া যাবে, কারণ আমরা তো এটা বলতে পারি না। যদি এরকম ভাবেও যদি কাজ হয় আমি নিজে তাহলে তো এটা মানে মন্ত্র শক্তিতেও তো কাজ হবে। আমি স্যার নিজে শিখছি বলে বলছি না, মানে যেই শিখুক না কেন
আমার যেটা মনে হয়েছে জীবনে এটা শেখার পর আমার মনে হয় স্যার, আমরা সব থেকে বড় কথা, আমরা কার কাছ থেকে মাদুলি বা কবচটা নিচ্ছি, মানে আমার মনে হয় যেন আমার তাদের মানে ইয়েটা জানা দরকার, মানে সেই মানুষটা সম্বন্ধে আমাদের অনেকটা কিছু মানে খোঁজ খবর নিয়ে তার কাছে যাওয়া উচিত, কারণ মানুষটা কতটা সৎ বা কতটা অসৎ। এবার আপনি সেটা কি করে বুঝবেন? এই জন্যই তো স্যার আমরা ঠকে যাই। একটা সাধারণ মানুষ যখন দুঃখে বা বিপদে পড়ে না, তার কাছে এসব বিচার করার সময় থাকে না। কারণ দেখছি এখন এগুলো সব ব্যবসায় দাঁড়িয়ে গেছে স্যার, যেখানে 2000 টাকা খরচা সেখানে ক্লায়েন্টকে বলা হয়েছে 6000 টাকা খরচা। এবার সেখানে সে শুধু তো ব্যবসাটাকে দেখছে, সে ক্লায়েন্টের অবস্থাটা বুঝছে না, সে শুধু দেখছে আমার ইনকামটা দরকার, তার মানে সে লোভী। এটা শুধুমাত্র উনি নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই। কোন দিকটা এটা কিন্তু এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিতে কিন্তু এত লোভী থাকার ইয়েতে দেওয়ার কথা বলা নেই। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা পুরো ধর্মীয় জিনিস, যেখানে মানুষ ধর্মের পথে থাকবে। তাহলে স্যার ধর্মে আর ন্যায়ের পথে যদি আমরা থাকি, তাহলে আমরা যে জিনিসটা করছি তাহলে আমরা কি ঠিক করছি? এই যে আমাদের মধ্যে এত লোভ, এত লালসা, এত সবকিছু মানে অতিরিক্ত চাহিদা, এগুলো তো ঠিক নয় স্যার। আমার মনে হয় একদম যারা ঠিক নয়। বিশেষ করে যারা তন্ত্র করে, মানে স্যার আমার মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমি নিজে এটা বলবো যে একদম লোভ করা উচিত নয়। একটা ক্লায়েন্ট কাছে তুমি ততটাই নাও যতটা তোমার খরচা হয়েছে, তারপর কিছু টাকা তুমি নাও যেটা তোমার ইনকাম মানে লাভ হতে পারে, কিন্তু কখনোই ক্লায়েন্টকে চাপ দিয়ে তুমি ততটা পরিমাণ ইনকাম করে নিও না যেটা তার ক্লায়েন্টের ক্ষতি হতে পারে, কারণ তার চোখের জলের দাম কিন্তু ভগবান একদিন না একদিন আমাদের কাছ থেকে তুলবেই তুলবে। অবশ্যই তুলবে, কিন্তু যারা এই ফিল্ডে চলে গেছে তাদের মধ্যে সেই বোধটুকু থাকে না। তাদের মধ্যে থাকে কি, যে ঠিক আছে আমার কাছে একজন এসছে, এনার কাছ থেকে আমি যতটা পারি নিংড়ে নিই, ঠিক আছে। কার কাছে আমি জানি না, তবে আমার থাকবে, কারণ আমার তো লগ্নে বৃহস্পতি আছে। আমি মনে করি আমার থাকবে। বৃহস্পতি হ্যাঁ, থাকলে আমি যে মনে আপনি করি স্যার যে সবসময় আমার সৎ থাকবে, থাকবেন আমি তা ধরে নয়। রাখবো। আপনার কর্মকেও আপনার ঠিক রাখতে হবে। ঠিক একদম আছে। একদম হুম। একদম। এর মানে এই নয় যাদের যাদের লগ্নে বৃহস্পতি আছে তারা কোনো পাপ কর্মে লিপ্ত হননি। না না স্যার, সেটা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে সৎ থাকলে কি আমার মনে হয় সবকিছু, এই যে আমরা যে ধর্মীয় কোনো জিনিসের সাথে যুক্ত থাকছি, আমার মনে হয় যে যতটা সৎ থাকে তার ততটা মানে কর্মটা ভালো সেইভাবে মানে সবার কাছে রিপ্রেজেন্ট করতে পারে। অবশ্যই। আমি এটাই মনে করি। না না, বা ঠিক সে আছে। জীবনে অনেক ভালো তবে ফল পাবে। তবে আমারও প্রথম থেকে মোটিভ এটাই যে পারিশ্রমিক, ঠিক আছে, একটা মানুষের পারিশ্রমিক নেওয়া অবশ্যই উচিত। বিনা পারিশ্রমিক একদম। কোনো বিদ্যারই কদর থাকে না, একদম। তাই না? কিন্তু আমার মনে হয় স্যার পারিশ্রমিকটা তখন পর্যন্তই নেব যতক্ষণ না কারুর কাছ মানে আমার যেন আমি কোনো ক্লায়েন্টের কাছ থেকে যখন পারিশ্রমিক নেব, সেই ক্লায়েন্টের যেন চোখের জলের কারণ আমি না হই স্যার। মানে এটাই ততটাই হচ্ছে যেন আমি বক্তব্য। নিই, হ্যাঁ, যতটা সে চোখের জল না পড়ে। মানে একটা ক্লায়েন্ট চোখের জল পেলে সে মানে আমাকে বিশ্বাস করে সে মানে আমার মুখের কথাতে সে 6000 টাকা কিভাবে নিয়ে এলো স্যার আমরা দেখি না, কিন্তু আমরা টাকা নিয়ে খুব আনন্দিত হই যে আমার একটা ভালো ইনকাম হয়ে গেল, 4000 টাকা ক্লায়েন্টের কাছে লাভ হয়ে গেল, কিন্তু তাতে যে কতটা চোখের জল পড়লো স্যার, এটা আমাদেরকে আমার মনে হয় যে যারা তন্ত্র করছে তাদেরকে তন্ত্রের যে আমরা আসনে বসি, তখন আমার মনে হয় এখানে ভগবানের দিকে তাকিয়ে আমাদের এটা আগে ভাবা উচিত। আমরা তন্ত্রটা আসলে কি জিনিস? তন্ত্রটাই তো হচ্ছে ঈশ্বরের দোহাই দিয়েই তো তন্ত্রক্রিয়া করা হয়, তাই না? তার বীজগুলো ব্যবহার করে। তো এবার আমি তাকে দিয়ে কাজ করাচ্ছি, ঠিক আছে, তা আমাকে কি ছেড়ে দেবে? মানুষের উপকারে যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে একদম অলওয়েজ ওয়েলকাম, ভগবানও আমাদের আশীর্বাদ করবে। কিন্তু যদি আমরা মানে অপকারে আমার ব্যবহার মনে করি, হচ্ছে আমাদের ক্লায়েন্ট কমার্শিয়াল দেখার হয়ে যায়। সময় মানে তার অবস্থাটা আগে জেনে নেওয়া দরকার তার। না না, ওইভাবে কি কার ওটা সাথে হয় না, যুক্ত। প্র্যাকটিক্যাল জগতে ওটা হয় না, ঠিক আছে। ওটা হয় না, কারণ তাকে কিভাবে আপনি অবস্থা জানবেন জানবে, কি করে? কেউ দেখা জানবেন কিভাবে কেউ সেটা দেখা এইভাবে সম্ভব না। আপনার কাছে 300 কিলোমিটার দূর থেকে এলো, আপনি তার থেকেও সব থেকে বড় কথা স্যার, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এটাও তো সব থেকে বড় কথা। কেউ কোনো ক্লায়েন্টের বিশাল অবস্থা, সে এসে বললো আমার কিছুই নেই, আমার খুব অভাব। হ্যাঁ, এরকমও তো ক্লায়েন্ট আছে। 2 নম্বরই ওটাই স্যার বলছি। যেমন অ্যাস্ট্রোলজার আছে, তন্ত্র আছে, যেমন 2 নম্বরই মানুষও তো তেমন আছে। আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে কি আছে, প্রথমেই হচ্ছে স্টোন ধরানোর একটা বিশেষ চক্রান্ত চলে, যে একটা স্টোন বিক্রি করতে পারলে মোটামুটি 4-5 হাজার টাকা ইনকাম আছে, ঠিক আছে, কথার কথা বলছি। হ্যাঁ, অনেকে অনেক রকম দাম নিচ্ছে, এক রকম স্টোন এক এক দামে বিক্রি হয়, যে যেমন করে দামে বিক্রি করতে পারে ওটা। তো অ্যাস্ট্রোলজারের কাছে প্রথমে গেলে হয়তো ছোট ছোট কিছু কার্মিক পরিবর্তন করলেই বিশাল কিছু রেমেডি করা সম্ভব হয়, ঠিক আছে। এই আমাদের গ্রুপেই এই যে অনেক সময় আলোচনা হয় যে এটা করলে ঠিক হয়ে যাবে, ওটা করলে ঠিক, আমি কজনকে স্টোন দিয়েছি এখানে? কে বলতে পারো যে আমি কোনো স্টোন সাজেস্ট করেছি?
স্যার আমি স্টোনে একদম বিশ্বাসী নই। না, স্টোন কাজ করে দিদি, আমি স্টোন কাজ হ্যাঁ করে। করে, আমি জানি করে, কারণ আমি তো নিজে মানে এই প্রফেশনের সাথেই যুক্ত আছি। আমি জানি স্টোন কাজ করে স্যার, কিন্তু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমি তন্ত্র যখন করছি তারপর আমার মনে হচ্ছে মন্ত্র শক্তির ওপরে স্যার কিছু হয় না। আমি না, নিজে ফিল সেটা করেছি ঠিক। জীবনে তো। না, সবার শক্তি আছে, যে যার জায়গায় সে ঠিক, কিন্তু মানে স্টোনও কাজ করে, তন্ত্র তো অবশ্যই কাজ করে। হ্যাঁ, তন্ত্র সবকিছুই কাজ করে স্যার, কিন্তু আমার মনে হয় সঠিক ভাবে সেই কাজটা মানুষের করতে হবে। এবার ধরুন আপনি স্যার, বলছেন যে আমাদের মন্ত্র এটা শক্তি কাজ স্যার, করে, ওই যে কিন্তু বলছেন মন্ত্র না শক্তি যেটা- যিনি ইউজ করছেন তার উপরে ডিপেন্ড করে কাজ হবে। এবার হয়তো সে সারাদিন কাজে ব্যস্ত, সে হুম। কাজটাই তার ধর্মর পথে হয়ে গেছে, ধর্ম বা ইয়ের পথে চলে গেছে, তাহলে সে তাহলে মন্ত্রটা করবেটা কখন? বুঝলাম না। মনে করুন যে মন্ত্র শক্তি অবশ্যই কাজ করে, ঠিক আছে, তাকেও সময় দিতে হবে, তাকেও জব করতে হবে, সে হয়তো সারাদিন এতটাই পরিশ্রম করে বা এতটাই তার যে সে সময়ই পায় না, তাহলে সে কি করে মন্ত্রটাতে কাজ করাবে বলুন? তখন তো তাকে তো ওইদিকে তো নিয়ে যেতেই হবে। অ্যাকচুয়ালি দেখো ভাই, মানে যেটা ঘটনা, তুমি তন্ত্র জগতে যখনই আসবে নিজেকে সাধক হিসেবে আনতে হবে। হ্যাঁ, তুমি যদি জাগতিক কর্মক্রিয়া সেসব নিয়ে ব্যস্ত থাকো, তাহলে তন্ত্র জগতে এসে তুমি সাধনার কতটুকু করলে? বোঝা গেল না? আর সব থেকে বড় কথা স্যার, এখানে সময় পায় না যে বলা হচ্ছে, কিসের জন্য সময় পায় না? সেই মানুষটা খেতে সময় পাচ্ছে, ঘুরতে সময় পাচ্ছে, স্নান করতে সময় পাচ্ছে, তাহলে তার কাছে কি 20 মিনিট টাইম নেই যে সে তন্ত্র সাধনা করতে পারে? না স্যার, ক্লায়েন্টের কথা বলছি আমি, আচ্ছা, ক্লায়েন্টের কথা আচ্ছা, বলছি, যে তন্ত্র সাধনা করছি তার নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমরা জব করতে দিই, যেটা অ্যাকচুয়ালি রেমেডিও না গ্রহরাই ডিসাইড করে যে কোন ব্যক্তির কতটা রেমেডি এফেক্টেড, মানে এফেক্ট হবে। যেমন ধরো তাহলে আমরা কোনো একজন ব্যক্তিকে মন থেকে একটা ভালো রেমেডি দিলাম যে হ্যাঁ এটা কাজ করবে, কিন্তু ওই ব্যক্তি বাড়িতে গিয়ে দেখা গেল তার মধ্যে কোনো হেলদোলি নেই, একদিন করলে দুদিনের দিন ছেড়ে দিল। ঠিক আছে, অর্থাৎ ওই ব্যক্তিকে কতটা কাজ করানো হবে সেটা গ্রহরাই ডিসাইড করবে যে ওনার এখনো ভোগান্তি আছে কি নেই। তো আমরা যতই লাফালাফি করি না কেন, আর জীবনে আরেকটা কথা মনে রাখতে হবে, যে চেয়ে পড়ে কাউকে প্রেডিকশন দেবে না, এটা ক্ষতি। যে চেয়ে পড়ে কাউকে ঠেলে ঠেলে প্রেডিকশন দেবে না, যেটা আমরা প্রথম জীবনে করে থাকি এক্সপেরিমেন্ট পারপাসে, যে হ্যাঁ হ্যাঁ আমি জানি ঠিক আছে তোমার এটা করলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তার এফেক্ট আছে, সেই এফেক্টটা আমাদের যেন কেউ না নিই। স্যার তাহলে এই যে গ্রুপে যারা মানে এই যে আজকে সুজয়দা যেটা পাঠিয়েছে, তাহলে আমরা যে মানে কি কিছু কিছু মানে আমরা যে যারা এখানে স্টুডেন্টরা প্রেডিকশন করছি, তাহলে এগুলো কি করা ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। ওই ওই ব্যক্তি তো মানে এসছে, দিয়েছিলেন, জানার জন্য তো দিয়েছিলেন। হ্যাঁ, আমরা তো উনি- বলতেই পারি। উনি তো আচ্ছা, এসেছে আচ্ছা, আমাদের কাছ থেকে সেই মানে জানতে যে উনি যে জন্মছকটা আচ্ছা। দিয়েছে, তো যতক্ষণ না আসবে, নাহলে রাস্তায় একজনের কোনো একটা ভীষণ রাগ হচ্ছে, দেখেই মনে হচ্ছে যে ওনার ব্যক্তির মঙ্গলে প্রবলেম আছে, ঠিক আছে, তা আমি যেচে পড়ে গিয়ে তাকে বলতে যাবো না যে আপনি মঙ্গলের রেমেডি করান, ঠিক আছে, এটা বলতে চাইলাম। হ্যাঁ স্যার, আচ্ছা বুঝতে স্যার, পেরেছি। আরেকটা কথা আপনি যেটা বললেন এর আগের দিনের যেহেতু প্রসঙ্গটা টেনেই একবারে বলি, যে দান, আপনি যেমন বললেন যে হয়তো কারোর যন্ত্র খুব ভালো আছে, ঠিক আছে, সে হয়তো তাহলে তো তার জল দান তো চলে না, কারণ বা এই ধরনের দান চলে না। এরপর হয়তো তাকে হয়তো কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে আমরা এখানে হয়তো জলছত্র করব বা ইয়ে করব, সেক্ষেত্রে তুমি একটু কিছু দান করো বা ইয়ে করো, সেক্ষেত্রে তাহলে স্যার কি করবে সে? চিনি দান করবে, শুধু জল দেয় না তো, জল বাদ দিয়ে অন্য কিছু দেবে, আর যদি জল দিতে ঠিক হয় আছে। নিজে নিজে এক গ্লাস খেয়ে নেবে ওখানে। ঠিক আছে, দানের অর্থ কি, যেটা তুমি দান করেছো সেটা খাবে না, ওকে, মানে নিজে গ্রহণ করবে না, সেটাই হলো দান। এমন হয় না যে আমি অর্ধেক পাউরুটি এনলাম, অর্ধেক দান করে নিলাম আর অর্ধেক খেয়ে নিলাম, তাহলে কিন্তু সেটা দান হলো না। দান সেটাই করবো যেটা আমি সেখান থেকে কিছু রিটার্ন নেব না। তো তুমি যখন জল দান করবে, তো জল দান করো, অসুবিধা নেই, কিন্তু সেখান থেকে নিজেও একটু জল খেয়ে নেবে তাহলে। আর যদি কারো জল দান করার প্রয়োজনীয়তা আসে রেমেডির পারপাসে, তো তখন সেটা আমরা খাবো না। যেমন আমরা এই তোমার ক্ষেত্রে বলেছিলাম যে কি যেন, কালো কলাইয়ের ডাল না খেতে, তাই না? না হ্যাঁ। খেতে অর্থাৎ এই ডালটা তুমি দান করো, ঠিক আছে, অর্থাৎ জন্মছকে দেখে নিতে হবে যে কোন গ্রহ ভালো আছে। ভালো গ্রহের কোনো দান দেবে না, দান নেবে, অন্যের কাছ থেকে গ্রহণ করবে, সেটা তোমার পজিটিভ।
দান দেওয়াও ভালো, নেওয়াও ভালো। ঠিক আছে, মানে এই নয় যে ওখানে দান করছে ওনার পুণ্য হবে, আমি যদি দান গ্রহণ করে আমার পুণ্য ছিনে যাবে, এরকম না। ক্লিয়ার? এবার সিম্পল আমি বলছি, কারোর হয়তো শুক্র ভালো আছে, এটা এবার সাদা মিষ্টিও শুক্রের রিপ্রেজেন্টেটিভ করে, আমি যেটুকু জানি আর কি। ঠিক আছে, এবার কোনো ব্যক্তি বলছে যে আমি রসগোল্লা খেতে চাই বা আমি খাবো, হ্যাঁ, তারপরে বা আমাকে একটু রসগোল্লা খাওয়াও, তো খাওয়াবে, সেখান থেকে তুমি একটা খাবে, তার জন্য দুটো কিনবে, তোমার জন্য একটা কিনবে, তাহলে তিনটে কিনে ওনাকে দুটো দিয়ে দিলে তুমি একটা খেয়ে নিলে, হয়ে গেল। আচ্ছা, ব্যালেন্স করে এরকম নিলে। ধরনের। তো তবে দান না করাই ভালো, যে সমস্ত গ্রহ স্ট্রং। ঠিক আছে, আচ্ছা, তো আমরা পঞ্চম ভাবে ছিলাম, তো পঞ্চম ভাব তাহলে শেষ হয়েছে। সন্তান সংক্রান্ত সমস্যা দেবে, সন্তানের থেকে দূরে দূরে রাখবে। বিলাসিতার কারণেও কি কষ্ট পেতে পারে ব্যক্তি? বিলাসিতার কারণে খরচা হতে পারে। ব্যক্তি যদি নেশাখোর হয়ে যান তাহলে সেক্ষেত্রে প্রচুর খরচা হবে, কারণ পঞ্চম ভাব তো ওটাই, এন্টারটেনমেন্ট। বা জুয়া বিদেশে প্রেম হবে, এটাও তো হতে পারে। হ্যাঁ, কি বলছেন? স্যার বলছে বিদেশে তার প্রেম হবে, এটা তো হতে পারে। হ্যাঁ, হতে পারে। উনি পঞ্চম ভাবের ক্ষেত্রে কি বলছিলেন দিদি, কিসের ক্ষেত্রে খরচা? স্বর্ণালী দিদি। সাতটা যে খেলা হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুয়া, শেয়ার মার্কেট, এই সমস্ত ক্ষেত্রে তো ওনার ইনভেস্টমেন্ট না করাই উচিত। স্যার ওনার এই জীবনে মোক্ষ লাভের কারণ যেহেতু পূর্বজন্ম এবং মোক্ষর ইয়েটা এই জীবনে মোক্ষ লাভ হতে পারে। হ্যাঁ, হতে পারে, তবে সন্তান এক্ষেত্রে সহায়ক হবে। ঠিক আছে, প্রেমের প্রতি তো খরচা করতে পারে, তাহলে দ্বাদশ মাস এখানে বন্ধনের প্রেমও দেখা হয়। হ্যাঁ হয়, সন্তান প্রেম হবে, খরচা হবে, প্রেমিকার পেছনে প্রচুর খরচা হবে। ঠিক আছে, অর্থাৎ দ্বাদশপতি পঞ্চমে এসে পঞ্চম রিলেটেড সমস্ত খরচা করবে। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে এটা কিন্তু ওই যে নেগেটিভ পজিটিভ, অভিজিৎ দা মনে আছে? এটা একটা বিপরীত রাজ্য তৈরি করে। খরচার অধিপতি কোথায় এসে? শত্রুর ঘরে এসে শত্রুর খরচা করবে, আপনার নয়। ঠিক আছে, এটা একটা শক্তিশালী রাজ্য। এর ফলে জাতক কি করবে? অনেক বাধা সংগ্রাম পেরিয়ে জীবনে অভাবনীয় সাফল্য পেতে পারে। এদের সম্মান প্রাপ্তি হবে। ঠিক আছে, তারপরে এদের না মানে খরচা যে হবে, সেই খরচা নৈতিক খরচা হবে, নৈতিক। কারণ ষষ্ঠ ভাব শত্রুর ভাব, আর আপনার কি বলে দ্বাদশ ভাব হচ্ছে খরচার ভাব, শত্রুর খরচা। দ্বাদশ ভাবের অধিপতি দ্বাদশ ভাব সাপেক্ষে কোথায় এসে বসেছে? কোথায় বসেছে? কিন্তু স্যার এটা ঋণ করে খরচা করবে, এটাও তো হতে পারে। না না, আমি বলছি প্রথমে এটা বলুন যে দ্বাদশপতি দ্বাদশ ভাব সাপেক্ষে কোথায় এসে বসেছে? সপ্তমে। তাহলে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে তো, সপ্তম দৃষ্টি দিচ্ছে তো নিজের ঘরে, অর্থাৎ দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে সেই গ্রহ। তো তাহলে নিজের ঘরে যখন গ্রহ দৃষ্টি প্রদান করে, সেই ভাবকে সে ব্যালেন্স করবেই করবে। এদের মধ্যে একটা শত্রু এবং রোগের প্রতি একটা জয়লাভের একটা শারীরিক সামর্থ্য এদের ঈশ্বর প্রদান করে দেয়। ঠিক আছে, এদের চিকিৎসা ও আইনের ক্ষেত্রে এই সমস্ত যদি পেশাতে এরা যান, যেমন হসপিটাল আছে, নার্সিং আছে, জেলখানা আছে, আইনি লয়ার আছে, ঠিক আছে, এই সমস্ত পেশায় এরা খুব ভালো উন্নতি সাধন করতে পারে। এবার যদি এই 6 হাউসে যদি কোনো নলেজ রিলেটেড গ্রহ অবস্থান করে, যেমন বৃহস্পতি, শুক্র, শনি, এরা যদি অবস্থান করে, তাহলে ব্যক্তি হচ্ছে কি করবে? এডুকেশন ইন্ডাস্ট্রিতেও যেতে পারে, টিচার হতে পারে। বিদেশ থেকে ব্যক্তি কোনো সংস্থার কাছ থেকে সাহায্য পেতে পারে,
বা ফান্ডিং পেতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে ষষ্ঠ ভাবে। হ্যাঁ, 6 নম্বর ভাবে যদি দ্বাদশপতির অবস্থান হয় তো। ঠিক আছে, এবার এর যদি নেগেটিভ দিকগুলো দেখতে যাই, দ্বাদশপতি যদি দুর্বল হয় তখন কিন্তু এই রাজযোগ দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তখন চিকিৎসা ক্ষেত্রে খরচা হবে, মামলা মোকদ্দমায় খরচা হবে, মামাদের পক্ষ থেকে ওনার অনেক ক্ষতি হতে পারে। কারণ চতুর্থের এটা কত নম্বর ভাব? তৃতীয় ভাব। চতুর্থ হচ্ছে মা, মায়ের 3 নম্বর ভাব মানে মায়ের ভাই, মামা। বোঝা গেল? অর্থাৎ আমরা কি বলবো, মাতুল পক্ষের কাছ থেকে ক্ষতির একটা সম্ভাবনা, বা মায়ের দিকের আত্মীয় বা মামার বাড়ির সদস্যদের কাছ থেকে জীবনে কষ্ট বা একটা সম্পর্কের অবনতি বলতে পারি, বা তার ক্ষতি হতে পারে ওখান থেকে। এটুকু বোঝা গেল? ক্লিয়ার? এবার হচ্ছে দ্বাদশপতি যদি সপ্তম ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে অবশ্যই আমরা কি কি বলতে পারি? জীবনসঙ্গী বিদেশ থেকে হতে পারে, বা ভিন্ন কোনো সংস্কৃতি থেকে আসতে পারে, বা অন্য রাজ্য থেকে আসতে পারে। ঠিক আছে, অন্য ধর্মের আসতে পারে। এইগুলো হতে পারে। এবার যদি এগুলোর মধ্যে না হয় তাহলে কি কি হতে পারে? বিয়ের পরে বিদেশ যাত্রা হতে পারে। বিয়ের পরে তারা সে যে কোনো কারণে দ্বাদশ ভাব থেকে শয্যা সুখও তো দেখায় না স্যার? শয্যা সুখ, শয্যা সুখও দেখা হয়। স্যার বিদেশি ব্যবসার সাথে যুক্ত হতে পারে। বিদেশি ব্যবসার সাথে হ্যাঁ, জড়িত হতে পারে, যেহেতু সপ্তম ভাব বিজনেসের কারক গ্রহ, কারক ভাব। সরি, পার্টনারশিপ করলেও তো ক্ষতি হতে পারে। হ্যাঁ, এর না মানে পার্টনারশিপ বিজনেস না করাই ভালো। যদি পার্টনার হতেই হয় তাহলে কোথা থেকে আসতে হবে পার্টনারকে? বিদেশি পার্টনার লাগবে, মানে দূরের কোনো পার্টনার, বাড়ির থেকে দূরে। হ্যাঁ, বা ভিন ধর্মের বা ভিন্ন সংস্কৃতির পার্টনার হলে চলবে। স্যার এখানে একটা প্রশ্ন করবো, যে সেটা হচ্ছে আমরা যেহেতু দ্বাদশ ভাবকে বিদেশের একটা কারক দেখছি, এবার আমরা সবসময় যে কোনো দ্বাদশ ভাব রিলেটেড যে কোনো আছে সেখানে বিদেশ থেকে আয় বা বিদেশ থেকে পার্টনার এগুলো বলছি। বিষয়টা হচ্ছে আমাদের নর্মালি আমাদের দেখুন, সবার তো আর অনেকের ক্ষেত্রেই বিদেশ থেকে বিবাহটা মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় না, খুব কমই হয়, পার্সেন্টেজটা খুবই কম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বিদেশ বলতে কোনটাকে ধরবো? যেমন ধরো আমাদের কাছে, আমাদের দেশের কাছে নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এগুলো বিদেশ, অথচ কাছাকাছি। আমি স্ল্যাব অনুযায়ী বলে দিচ্ছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। স্ল্যাব অনুযায়ী বলছি। প্রথমে হচ্ছে বিদেশ। বিদেশের দু রকমের অর্থ হচ্ছে, একটা হচ্ছে দূর, দূরে। এবার দূরে হচ্ছে মিনিমাম আউট অফ স্টেট, মিনিমাম। বা যদি সেটাও না হয়, ভিন্ন সংস্কৃতি, দেখা হলো একটা স্বজাতি অন্য আর একটা স্বজাতি, যাদের মধ্যে সংস্কৃতির কোনো মিল নেই, হতে পারে তারা একই ধর্মের মানুষ, সংস্কৃতিগত পুরো আলাদা। বা দেখা গেল কেউ পাহাড়ে বিয়ে করেছে, তার অথচ বাড়ি সমতলে, মানে ভিন্ন সংস্কৃতি, আলাদা ওয়েদার, সেটাও চলবে। অন্য ধর্মের সেটাও চলবে। অ্যাকচুয়ালি এটাই আমি কনফার্ম হতে চাইছিলাম, কারণ আমি এটাই ভাবছিলাম যে আমাদের অনেক ক্ষেত্রে ইন্টার স্টেট বিয়ে হচ্ছে, এই সমস্ত সম্পর্কগুলোকে আমরা বিদেশে ধরবো কি ধরবো না সেটাই ভাবছিলাম। হ্যাঁ, ওটাই দূরে দূরে হলেই ধরতে হবে। ঠিক 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 স্যার। ভিন সংস্কৃতি, আলাদা ধর্ম, আলাদা জাতি, সবই চলবে এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের কারক এবং সপ্তম ভাব হচ্ছে বিজনেসের কারক, তো এই ব্যক্তি বিদেশের কোনো মানে সংস্থার সাথে বিজনেস করতে পারে, বা নিজে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে পারে। হ্যাঁ, আমদানি রপ্তানির যে বিজনেস গুলো হয় সেগুলো উনি করতে পারে, বা ফরেন ট্রাভেলিং এর ব্যবসাও করতে পারে। ঠিক আছে, ফরেন ট্রেড করতে পারে, বা উনি বিদেশি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে বিদেশে। যেমন অন্য যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে না, যেমন আমেরিকান আছে, তারপরে রাশিয়ান আছে, চায়না আছে, ওদের নাম কি আমার ঠিক মনে নেই, কি ন্যাসডাক টক কত কি সব আছে, ন্যাসডাক, হ্যাঁ ন্যাসডাক আছে, রাশিয়ান মনে হচ্ছে, মনে নেই, যাই হোক। তো ওই সমস্ত এক্সচেঞ্জ গুলোতে উনি ইনভেস্ট করতে পারেন। আচ্ছা, আরেকটা নেগেটিভ পয়েন্ট তো বলা হইলো না, যদি উনি ব্যক্তি দেশের কোনো
সম্পর্কে আবদ্ধ হন, তাহলে দ্বাদশ ভাব কিন্তু বিচ্ছেদের কারক। হ্যাঁ, তো দাম্পত্য জীবনে বিচ্ছেদের বোঝা গেল একটা সম্ভাবনা বা সেপারেশন থাকতে পারে। দেখা গেল যে ওনাদের জন্মছক বিচ্ছেদ হচ্ছে না বা বিচ্ছেদ নেই, কিন্তু তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে এনাদের মধ্যে সেপারেশন হবে। ঠিক আছে, এরা একই বিছানায় ঘুমাবে না। ঠিক আছে, এরা যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখ, ঠিক আছে, বিছানা, তো এরা আলাদা সেপারেট রুমে ঘুমাতে পারে, বা এরা কর্মসূত্রে আলাদা জায়গায় থাকতে পারে, বা যে কোনো কারণে এরা দূরত্বে অবশ্যই থাকবে। যদি দূরত্ব না থেকে এক জায়গায় থাকে না, তবে এদের মধ্যে বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তাহলে এদের রেমেডি কি কি করা যেতে পারে? এই সমস্ত হাজবেন্ড ওয়াইফকে একটু দূরে, মানে দূর বলতে এরকম যে হাজবেন্ড এক জায়গায় জব করছে, ওয়াইফ আর এক জায়গায় জব করছে, মানে মাসে একদিন দুদিন হয়তো দেখা হলো, বাদ বাকি ফোনে এরকম হয়, সেরকম কন্ট্যাক্ট থাকছে। বা এরা যদি স্যার দুজনেই আধ্যাত্মিক হয় তাহলেও একটা রেমেডি হয়ে যাবে। আর মানে আধ্যাত্মিক পথ অনুসরণ করে চলে হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে, আপনারটা ঠিক আছে। আর দান করলো, মানে দুজনে দান বা সেবা কর্মের সাথে যুক্ত হলো। না, এটা হলো না। ধর্ম কথা আলোচনা করলেও তো এটা থেকে একটা রেমেডি হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখলো আপনার পার্টনার যিনি রয়েছেন উনি ধর্মর একদম অ্যান্টি। ধর্ম সবাই যে ধার্মিক হবে এর কোনো মানে নেই। যদি ধার্মিক হয়ে যায় তাহলে তো অবশ্যই আধ্যাত্মিক স্তরেরই দুজন যাত্রী হলো। ঠিক আছে, যদি আমরা সাধারণ মানুষের কথা ভাবি, যে একটা সাধারণ মানুষ এসছে যার জন্ম থেকে এই কম্বিনেশনটা আছে, তো সেক্ষেত্রে তাকে আমরা কি রেমেডি বলতে পারি? ওই যে আগে আমরা বলেছিলাম যদি শরীর খারাপ হয় তাহলে হসপিটাল থেকে ঘুরে আসতে, তো এনাকে বলবো আমরা, যদি এনাদের মধ্যে এই কম্বিনেশন হয় অবশ্যই কোর্টে যেন অবশ্যই যায়। কোর্ট ম্যারেজের জন্য যেতে পারে, বা উনি নিজে উকিল হলে তো খুব ভালো, ওনাকে কোর্টে যেতে হবে। মানে এই কম্বিনেশনটা 12th হাউস ওনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো উনি কি করছে, কোর্টে নিজেই গিয়ে চলে গেছে, তাহলে তো মিটে গেল। এবার গ্রহরায় কনফিউজ হয়ে গেছে যে আরে প্রভু কি করব, এটা তো কোর্টে আসার কথা ছিল, এ তো নিজে নিজেই চলে এসছে। তাহলে এইভাবে ওইভাবে রেমেডি করা যেতে পারে। ঠিক আছে, মাঝে মধ্যে ওনাকে কোর্ট চত্বর থেকে ঘুরে আসতে হবে। ওকে, আচ্ছা, যেহেতু খরচার ভাব, তো সপ্তমপতি পার্টনার, সেটা বিজনেস পার্টনার হোক বা ম্যারেজ পার্টনার হোক, পার্টনারের উপরে তার খরচার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, বোঝা গেল? দাদা অ্যাকচুয়ালি কি ডাইভোর্সের ঘরই হচ্ছে 12 হাউস? সেপারেশনের ভাবই হচ্ছে 12th হাউস। তো তবে এদের যাদের এই কম্বিনেশনটা আছে এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু ডাইভোর্সের যোগ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, তো জন্মছক আগে আমরা এগুলো দেখে নেব, যখনই জটক বিচার করবো এগুলো দেখবো। এবার দ্বাদশপতি যদি অষ্টমে চলে যায়, এটাও নেগেটিভ নেগেটিভ পজিটিভ হলো। হ্যাঁ, তো তাহলে কি কি হতে পারে? যত হঠাৎ করে এরা অভাবনীয় খুব ভালো স্পিরিচুয়াল হবে। হ্যাঁ, স্পিরিচুয়াল হবে, এরা খুব ভালো স্পিরিচুয়াল হবে এবং তান্ত্রিক হতে পারে, ভালো রিসার্চারও হবে। একদম খুব সুন্দর। তারপর স্যার হঠাৎ বিদেশ যাত্রার সুযোগও আসতে পারে তো মনে হয় নাকি? হঠাৎ বিদেশ যাত্রার সুযোগ আসবে, অভাবনীয় ভাবে অর্থ হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, কারণ এটা বিপরীত রাজ্য। ঠিক আছে, তখন দ্বাদশ ভাব খরচা বাদ দিয়ে ইনভেস্ট করাবে। ঠিক আছে, ওখান থেকে প্রাপ্তি দেখিয়ে দেবে। বিদেশ থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি, বিদেশি কোনো সংস্থা, হ্যাঁ, বা অজানা কোনো সূত্র থেকে হঠাৎ করে বড় অঙ্কের একটা অর্থ, কোনো কারণে উত্তরাধিকার সূত্র হোক, যেভাবে সে পেয়ে গেল। তারপরে যেটা বলছিল মানে গুপ্ত সাধনা, ভালো যেটা ডাক্তারও তো হতে পারে। কেন? কারণ দ্বাদশ হচ্ছে হসপিটাল, যদি বিচার করি তো ওখানে হসপিটাল মানে আমি ডাক্তার বা সেবামূলক কাজ মানে নার্স যদি ধরি, আর অষ্টম মানে হচ্ছে এই রিলেটেড কাজ, তো এটা তো হতে পারে। কি রিলেটেড কাজ? সিক্স অষ্টমের হাউসের যে ক্ষেত্রে কাজগুলো এটা আমরা হবে। বলতে পারবো, বা ল প্রফেশনে গেলেও তো ভালো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেগুলো আছে। হ্যাঁ, এগুলোতে ভালো। হ্যাঁ, ঠিক আছে,
তারপরে আমাদের অষ্টম ভাবে তো আরো অনেক কারক তত্ত্ব রয়েছে, যেমন যার মধ্যে রহস্য উন্মোচন রয়েছে, তন্ত্র ক্রিয়া রয়েছে, তন্ত্র বিদ্যা রয়েছে, তন্ত্র সাধনা রয়েছে, জ্যোতিষ রয়েছে, ঠিক আছে, সিবিআই, সিআইডি ইত্যাদি ইত্যাদি রয়েছে, আধ্যাত্মিক গুরু রয়েছে। এদের ইনটিউশন পাওয়ার মারাত্মক, ঠিক আছে। এদের যে মোক্ষ লাভের যে বিদেশি তন্ত্রের দিকে বেশি ঝুঁকবে, দেশি তন্ত্রের তুলনায় বিদেশি তন্ত্র। সে যেভাবেই হোক, উনি দেশি তন্ত্র বিদেশি তন্ত্র সেটা কোনো সমস্যা নয়, উনি তন্ত্রের গভীরে চলে যাবে। অর্থাৎ কারণ এনা তো মোক্ষ লাভের জন্য এটা বিপরীত রাজ্যকে সাপোর্ট করছে। আর যদি এই যোগ দুর্বল হয় তাহলে কি হবে, হঠাৎ একটা বড় ক্ষতি হতে পারে। জীবনে কোনো না কোনো ঝামেলা তো লেগেই থাকবে, যদি এটা মানে দুর্বল হয় তাহলে কোনো না কোনো ঝামেলা লেগেই থাকবে, এবং শ্বশুর বাড়ির সাথে এদের সম্পর্ক ভালো থাকবে না। সেটা জড়ানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু এদের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে, বা এরা অনেক স্ক্যামের শিকার হতে পারে। দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজ হতে পারে, ক্রনিক, একদম ক্রনিক্যাল ডিজিজ, একদম হসপিটাল শয্যা এরকম করে দিয়েছে, বা হচ্ছে গিয়ে তাকে জেল যাত্রা করে দিয়েছে, মানসিক অবসাদ থাকছে সবসময়, ঠিক আছে, মানসিকভাবে হতাশা, একাকিত্বে ভোগা, ডিপ্রেশন থাকা ইত্যাদি এর মধ্যে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, অষ্টম ভাব হচ্ছে দুঃখের অধিপতি। অষ্টম ভাব মৃত্যু হাসপাতালে বা বাইরে, দেশে বাইরে হবে এরকম কিছু বলা যায়? এই জাতকের মৃত্যু হাসপাতালে অথবা দেশের বাইরে হবে এরকম কিছু? হ্যাঁ, বিদেশে মৃত্যু যোগ আছে, হসপিটাল হতে পারে, ঠিক আছে, এগুলো বলা যায়। আচ্ছা, অশুভ গ্রহ থাকলে তো অল্প আয়ু হতে পারে। অশুভ গ্রহ যদি অষ্টম ভাবে যায় তখন সেটা পজিটিভ হবে, কারণ অষ্টম ভাবই হচ্ছে নেগেটিভ হাউস। এবার অ্যাকচুয়ালি কি হয়, অষ্টম ভাবটা এইভাবে না, অষ্টম ভাবটা বিচার করব আমরা যে মৃত্যুকালীন কষ্ট ওনাকে কিভাবে হতে পারে। অশুভ গ্রহ যদি আসে, যেমন দেখা গেল যে অষ্টম ভাবের যে রাশি, সেই তুলনায় একটা শত্রু রাশি এসে, শত্রু গ্রহ এসে বসলো, তার জীবনে কষ্ট তো অবশ্যই দেবে, কিন্তু একটা অশুভ গ্রহ কিন্তু ওটা মিত্র ক্ষেত্র তার, তাহলে মৃত্যুতুল্য কষ্ট কিন্তু তার থাকবে না। ওকে, উল্টে তার আয়ু বৃদ্ধি করে দেবে, বোঝা গেল? আয়ু বৃদ্ধির জন্য তো অষ্টম ভাবে তোমাদের শনিকে দরকার পড়ে, কারণ শনি জিনিসটা ডিলে করে দেয়, তা আয়ুটাকে তো বাড়িয়ে দেবে না। শুধুমাত্র শনি ছাড়াও, ঠিক আছে, আরো অনেক গ্রহই আছে যিনি আয়ু কারক। অষ্টম ভাবকেও দেখতে হবে, হ্যাঁ, লগ্নপতিকেও দেখতে হবে। যদি লগ্নপতি লগ্নে অবস্থান করে সেক্ষেত্রে নিরোগ শরীর প্রাপ্তির সম্ভাবনা, মানে নিরোগ শরীর প্রাপ্ত করা যায়। তো সেক্ষেত্রে যার শরীরে রোগ নেই সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে দীর্ঘায়ু জীবন প্রাপ্ত করবে। যাদের শনি নিচ বা শনি খারাপ অবস্থায় আছে তাদের কি দীর্ঘায়ু জীবন প্রাপ্ত হয় না? অষ্টম ভাবে তাহলে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে গেলে তাহলেও হবে, অষ্টম ভাবের ক্রিয়াকর্ম করছে তাহলেও হবে। এবার বলুন দিদি। বলছি কেতু এসে হাজির হলো অষ্টমে, তখন তো কিভাবে বলবো? আমরা তো দ্বাদশপতি পড়ছি না। এবার যদি তা আমি বলে দিই, কেতু যদি আসে, কেতু হচ্ছে কি আধ্যাত্মিকতা, অষ্টম ভাব হচ্ছে গুপ্ত, কেতু নিজেই একটা গুপ্ত, ঠিক আছে, এটা মানে গোপনীয়তার কারক গ্রহ কেতু। তো সেক্ষেত্রে উনি অষ্টম ভাবের যে সাধনা সেটা উনি গোপনীয়তার সাথে চালিয়ে যাবে। খুব ভালো অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ্যটাই, মানে ডিপ রিসার্চ করবে, ডিপের থেকে ডিপ। হতে পারে, এবং সিদ্ধি লাভও করে যেতে পারে স্যার। পারে, কারণ কেতু যেদিকে যায় সেদিকে যেতেই থাকে, যত গভীরে যাবে কেতু তত রহস্য উন্মোচন করে নিয়ে আসবে। ওকে, তাহলে এবার দ্বাদশপতি নবম ভাবে কি কি হতে পারে? উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, পড়াশোনার জন্য খরচা, আর কি কি হতে পিতার পারে? শরীর ভালো থাকবে না স্যার। পিতার জন্য হচ্ছে খরচা। তারপরে এরা খুব একটা ভালো গুরুও পাবে না। না, এটা ধর্মভীরু হবে। হ্যাঁ, ভাগ্যে স্যার কিছুটা বিপর্যয় ঘটবে এটা। বিদেশে থাকলে তার ভাগ্যের উন্নতি হবে। হ্যাঁ, বিদেশে থাকলে ভালো হবে।
ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি পড়াশোনার ক্ষেত্রে অনেক খরচা হবে তার। গুরুজনদেরকে তো অপমানিত করতে পারে এই ব্যক্তি। হ্যাঁ, বলতে পারেন। অপমানিত কি, গুরুজনের কাছ থেকে ইনি ভালো কিছু পাবেন না। এনার গুরু যদি দূরের কেউ হয়, ঠিক আছে, যেমন অনেক অনেক বিদেশি ভক্তরা যে ভারতবর্ষে এসে অনেক গুরু দীক্ষা নেন, তো সেক্ষেত্রে তারা সেটা রেমেডি হবে। এবার যদি আপনার বিদেশে যেতে না ইচ্ছে করে, তাহলে গুরুকে অনেক দূরে বানান, যেটা ভিন্ন মানে সংস্কৃতির, ঠিক আছে। তবে নিজের ধর্ম যেন কেউ ভুলেও ত্যাগ না করে, এর থেকে বড় পাপ আর কিছু নেই। কারণ আমি আগের দিন যখন পিতৃদেরকে নিয়ে পড়াচ্ছিলাম, আমাদের উপরে অনেক দায়িত্ব থাকে আমাদের পিতৃদের উদ্ধারের। তাদের যদি আমরা নিরাশ করে দিই না, আমাদের পুরো প্রজন্মটাকেই শেষ করে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এবার নবম ভাবটা ক্লিয়ার হলো? স্যার, নবম ভাব ক্লিয়ার হয়নি, আপনি একটা কাজ বলুন। এটা আমার দ্বাদশপতি নবমে, আমার বাড়ি ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, রেমেডি বলুন। এই আমাকে বহুজন বলেছে যে তুমি বাইরে যাও বাইরে যাও, আমার বাড়ি এখন ফাঁকা, আমি মাকে ফেলে রেখে কোথায় যাই আর কোথায় কি করি, এই হচ্ছে আমার ব্যাপার। কিন্তু আমাকে এখানে থেকেই করতে হবে, আর আমাকে কি করতে হবে? আর ওই মন্দিরে আরেকটা যেতে কথা হবে, বলে দিই, মন্দিরে যেতে হবে, মন্দিরে যেতে হবে, ঠিক আছে। মাঝে মধ্যে তো বেরোনো যেতে পারে নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে তো বেরোনো যেতে পারে। হ্যাঁ, বছরে অন্তত একবার, বছরে অন্তত একবার তুমি হচ্ছে গিয়ে বিদেশ, মানে বিদেশে তো যাওয়া সম্ভব নয়, তো তুমি কোনো আলাদা পরিবেশ, যেমন আমি একটু আগে বললাম সমতল থেকে পাহাড়ে ঘুরে আসো, বা সমুদ্র তট থেকে ঘুরে আসো একবার, বছরে অন্তত একবার। যত যাবে তত মঙ্গল। এবার আমি মিনিমাম এক্ষেত্রে তো বললাম। দাদার মাকে নিয়ে যাওয়া যাবে না সঙ্গে। ওই জন্য তো বললাম বছরে অন্তত তাকে একবার, একা যেতে যেটা হবে। পসিবল হয়। দাদাকে তো তখন একা যেতে হবে, তাই না? মাকে নিয়ে যাওয়া যাবে না? আমার তো মনে হয় না যে মাকে নিয়ে যাওয়া যাবে। মাকে আমার নিয়ে মনে হয় যাওয়া যাবে, যাওয়া যাবে। যাবে যাবে যাবে। যদি স্যার আচ্ছা, নদী তট বিদেশ মানে কি ফরেন কান্ট্রি? এখানে বিদেশ মানে আমরা ফরেন কান্ট্রি বলছি। যদি সম্ভব না হয়, তাহলে আলাদা সংস্কৃতি, আলাদা কোনো একটা ওয়েদার, সেখানে যেতে হবে, আউট অফ স্টেট। এগুলো মিনিমাম, নমিনাল একটু এতটুকু যাওয়া উচিত। হয়তো আপনার নদী তট বা এগুলো তো হয়। নদী তট তট মানে সেখানে ওয়েদার কেমন? আমাদেরই তো ওয়েদার, যেগুলো আমি, আমার বাড়ি নৈহাটিতে, আমি একটুখানি গেলেই গঙ্গা, সেখানে গিয়ে বসে থাকলে তো হবে না, না? না, সেটা হবে না, মানে আমার বাড়ির কাছে তো আর গঙ্গা নয়। বুঝতে পেরেছি। তবে এতটা কাছে না যাই, এটা রেমেডিতে আমার মনে হয় না রেজাল্ট পাবে, একটু ডিস্টেন্সও তো নিতে হবে। তবে স্যার, ভাগ্যের ক্ষেত্রে তো কিছুটা হলেও হানি ঘটায় না? কি, দ্বাদশপতি যখন নবম ভাবে অবস্থান করে? অবশ্যই। কিন্তু আবার ভাগ্যবতী ভাগ্যে অবস্থান। তুমি একটুখানি এটা রেমেডি করে দেখতে পারো। আর না তো সুজাতা, একটা কাজ করো, তুমি যদি একটা মন্দির বানানোর কাজে সাহায্য করা যায়। একটা কাজ করো, তুমি যে বেডরুমে ঘুমাও, ঠিক আছে, বেডরুমে কোন একটা বিদেশি কোনো আর্কিটেক্টের ছবি লাগাও, বড় করে দেয়ালে লাগিয়ে দাও। বিদেশের কোন আর্কিটেক্ট হতে পারে, স্ট্যাচু অফ আমেরিকা হতে পারে, ঠিক আছে, বা হতে পারে রাশিয়ান যে সমস্ত টেম্পল গুলো থাকে, ওখানকার যে আর্কিটেক্ট আছে সেগুলো হতে পারে, ঠিক আছে। এটা একটা রেমেডি। হ্যাঁ, এটা একটা রেমেডি, তবে মেন রেমেডি কিন্তু ওটা যেতে হবে। এটা কি রাশি আছে? নবম ভাবটা কোন রাশিতে? নবম ভাবটা কোন রাশিতে পড়েছে? বৃষ। বৃষ রাশির একটা ডাইরেকশন হয়, ডাইরেকশনে লাগিয়ে নেবে। আমি ডাইরেকশনটা কালকে দেখে বলে দেবো। ওকে। তবে গুরুর ক্ষেত্রটা আমি ঠিক মানতে পারলাম না। আমি হয়তো গুরুর ক্ষেত্রটা আমার মানে গুরু ভাগ্যটা আমি হয়তো আমার জানি না, হয়তো নবমপতি নবমে, হ্যাঁ, মানে আমি এত
পুণ্যও করিনি যে এরকম গুরু আমি পেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। ওই তো নবমপতি যে নবমে বসে আছে, তা উনিও তো কিছু না কিছু দিচ্ছে। এটাই। তাহলে নবম ভাব গেল, এবার আমরা দশম ভাবে অবস্থান করাই। ঠিক আছে, দশম দ্বাদশপতি দশমে কেরিয়ারের সাথে কানেক্টেড হয়েছে বিদেশ খরচা। ঠিক আছে, বিদেশি সংস্থার কাজ করতে পারে। ঠিক আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো হচ্ছে এমএনসি, ঠিক আছে, ন্যাশনাল যেগুলো আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, বিদেশি কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করলে ওনার ব্যাপক সাফল্য আসবে জীবনে, কেরিয়ারে। বা উনি যদি এগুলো না পায় তাহলে দ্বাদশ ভাব হচ্ছে হসপিটাল, তাই না, আইসোলেশনের কেন্দ্র না, এক্ষেত্রে জাতক ডাক্তার, নার্স বা হসপিটাল রিলেটেড কোনো কাজকর্ম বা জেলের অধিকারী, ঠিক আছে, বা যে কোনো ধরনের মঠ আশ্রম ইত্যাদির সাথে যুক্ত থাকলে ভালো হবে। মঠ আশ্রম কেন? আধ্যাত্মিক স্থান এগুলো। হ্যাঁ, আচ্ছা, দ্বাদশ ভাব হচ্ছে নিঃসঙ্গতা বা একাকিত্বের কাজ। তো গোয়েন্দা বিভাগে ইনি চাকরি করতে পারে। ঠিক আছে, বিভিন্ন ল্যাবরেটরিতে ফরেন্সিক রিপোর্ট তৈরিতে ইনি কাজ করতে পারে। ঠিক আছে, যেখানে একান্তে গবেষণার কাজ করা যায় সেই সব ফিল্ডে উনি খুব ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হবে? যদি নেগেটিভিটি দিক থেকে আসে তাহলে কি হবে? কর্মজীবনে প্রবল অস্থিরতা, বারবার পেশা পরিবর্তন, ঠিক আছে, হঠাৎ চাকরি চলে যাওয়ার একটা প্রবণতা থাকবে, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু থাকবে। ঠিক আছে, বা এরা অফিস পলিটিক্স এর শিকার হতে পারে, শত্রুদের দ্বারা এরা নানা প্রকারের ষড়যন্ত্রের শিকার অবশ্যই হতে পারে। ঠিক আছে, অনেক সময় এদের কর্মের ক্ষেত্রে অনেক খরচা হতে পারে, যা ইনকাম তার থেকে বেশি খরচা। ঠিক আছে, এটুকু বোঝা গেল। কাজের পরিবেশ তাহলে কোথায় হবে? নিজের থেকে, বাড়ি থেকে কোথায়? দূরে। পেশাগত কারণে তাকে দূরেই থাকতে হবে। সেটা দূরে মানে বহু দূরে থাকতে হবে। এবার দ্বাদশপতি যদি দশমে থাকে, মানে কর্মে থাকে, এবং সেটা যদি শনিদেব হয়, তাহলে তার ক্ষেত্রে কি ফলের কিরকম হতে পারে? শনিদেবের নিজস্ব একটা কারকতা আছে। সেই সমস্ত কারকতা নিয়ে উনি যদি বিদেশি কোনো সংস্থার সাথে কানেক্টেড হন তাহলে তো একদম সোনায় সোহাগা। শনিদেবের যে ধরনের রাসায়নিক বা এই ধরনের যে কাজগুলো, সেগুলো সব রাসায়নিক বলতে শনিদেব হচ্ছে চামড়া, শনিদেব হচ্ছে লোহা, ঠিক আছে, শনিদেব হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো শনিদেবের কাজ রয়েছে। লেবার বা মানে হচ্ছে প্রমোটারি, মানে এখানে হচ্ছে সুপারভাইজার বলতে পারি, হ্যাঁ, যার আন্ডারে অনেক লেবাররা কাজ করে। এই সমস্ত স্কিল নিয়ে যদি ব্যক্তি বিদেশি কাজ করার জন্য, লেবার টাইপের কাজ করার জন্য অনেকেই পাঠায়, ওইরকম কাজ, এমন কাজ যদি আপনার বিদেশের সাথে কানেক্ট করাতে পারেন তাহলে সেটা অভাবনীয় সাফল্য এনে দেবে। বোঝা গেল দাদা? দেশের বাইরে, তাই তো? পুরোপুরি। যেহেতু এটা বিদেশের কারক না, যদি দেশের বাইরে যাওয়া সম্ভব না হয়, দেশের বাইরে গেলে 100%, নিজের দেশে থাকলে 90%। নিজের দেশে মানে অনেক ডিস্টেন্স, আউট অফ স্টেট, হ্যাঁ, আউট অফ স্টেট, আউট অফ হচ্ছে যে সংস্কৃতি, অন্য ওয়েদার, অন্য কালচার, দূরে থাকতে হবে। হ্যাঁ, মানে বাড়ির পরিবেশ হবে না। কিন্তু ওই ব্যক্তি দেখা গেল যে, এটা আগে একদিন আমাকে মানে কে যেন বলেছিল, যে ওই ব্যক্তি যদি পুরো ফ্যামিলি সমেত বিদেশে সেটেল হয়ে যায় তাহলে কি হতে পারে? তাহলে কিন্তু ওনার এই দ্বাদশ ভাবটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। কারণ যদি সেটেল হয়ে যায় তাহলে তো সেখানে তো 4th হাউসকে সে আবার নিজে ক্রিয়েট করে নিল, তাই না? ওনাকে সেটেল হওয়া যাবে না, ওনাকে বিদেশে কাজ করতে হবে। সেটেল তার দেশেই থাকবে। তাহলে কি সে ফ্যামিলি নিয়ে বাইরে যেতে পারবে না? না, যেতে পারবে না। না, ফ্যামিলি বাড়িতেই থাকবে, তাকে শুধু যেতে হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু বাড়ি কিন্তু তার অরিজিনালটা দেশেই থাকবে, ওটাই তার মানে বাড়ি থাকতে হবে, এটা ফিলও হবে এবং ন্যাচারালি এটাই হওয়া উচিত। যদি উনি বিদেশে সেটেল হয়ে যায় তাহলে তো তার বাড়িতে বিদেশ হয়ে গেল, তখন সেটা বিদেশের কারক, যেটা আমরা 12th হাউস ব্যালেন্স করছিলাম,
ওই 12th হাউস ওখানে গিয়ে 4th হাউস হয়ে যাবে যদি আমি সেটেল হয়ে যাই। 4th হাউস হচ্ছে নিজের বাড়ি। ওকে, বোঝা গেল? এটুকু কি বোঝা গেছে? স্যার বুঝা যাচ্ছে। স্যার বোঝা গেছে, কিন্তু আমার মাথায় একটা কথা বারবার ঘুরছে এই সুজয়দার প্রবলেমটা নিয়ে। আমি এখানে একটা পয়েন্ট ভাবছি যে উনি যদি মনে করুন মন্দির, যেমন ঠাকুরের তো কাঠের তৈরি একটা মন্দির একজন গুরুকে দিল যিনি বিদেশে থাকে, যেমন ইন্ডিয়া বাংলাদেশে যে বিষয়টা ঘটে, উনি যদি একজন ধর্মীয় গুরুর কাছে এটা দিল যে বাংলাদেশে একটা মন্দিরে গিয়ে আমার এই মন্দিরটা দান করে দিবেন, মানে উনি নিজে যেহেতু আসতে পারছে না, উনি ওখান থেকে অন্য কোনো গুরুর হাতে পাঠিয়ে দিল, তাহলে এখানে বিদেশে যদি কোনো মন্দির প্রতিষ্ঠা করেন তাহলে তো ওনার একটা রেমেডি চলে আসে এখানে। বাহ, অনেক বড়। কেন বিদেশে আমি ডাইরেক্ট অর্থ প্রদান করতে পারি? ওই মন্দিরটা যদি ওই ব্যক্তি কি শোপিস হিসেবে ইউজ করে দেয় তাহলে তো হবে না। না, কোনো মন্দির নির্মাণের ক্ষেত্রে অর্থ ডোনেট করুন, তাও চলবে, সেটা দেশে হোক বিদেশে হোক সেটাও চলবে। ঠিক আছে, কারণ আপনার দ্বাদশপতি খরচা নবমভাবে উনি নিজে হাতে ওটা করতে পারে, সেই জন্য বললাম। না, মন্দির বুঝতে পেরেছি। করবে কতটা। হ্যাঁ, মন্দিরের ক্ষেত্রে উনি শোপিস মন্দিরগুলো তো আর লাভ নেই না, যেগুলো আমরা শোপিস হিসেবে শোকেসে তুলে রাখি সেসব মন্দির দিয়ে তো লাভ নেই। ঠাকুরের থানগুলো হয় না, ওগুলো তো অনেকে ইন্ডিয়া থেকে নিয়ে আসে, যেমন আমাদের দেশে অনেকে ইন্ডিয়া থেকে নিয়ে আসে ঠাকুরের থানগুলো, ওগুলো নিয়ে এসে মন্দিরে নিয়ে এসে আবার ওটা প্রতিষ্ঠাও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হতে পারে, তবে এটা বেস্ট রেমেডি। যে কোনো মন্দির নির্মাণ হচ্ছে, সেটা দেশ হোক বিদেশ হোক, সেখানে ওই ব্যক্তি যদি কন্ট্রিবিউট করে, সেটা তাহলে তার পয়সা নেই, সে যদি নিজের শ্রমও দিয়ে আসে ওখানে, তাও চলবে, তাও রেমেডি করবে। হ্যাঁ, কারণ দ্বাদশ ভাব হচ্ছে খরচা, নবম ভাব হচ্ছে ধর্ম অর্থাৎ মন্দিরের স্থান, তাই না? মন্দির নির্মাণে ইনি যদি কন্ট্রিবিউট করে, কন্ট্রিবিউট যে কোনো অ্যামাউন্ট হতে পারে, কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই, তো সেটা অবশ্যই রেমেডি হিসেবে কাজ করা যাবে। ঠিক আছে, এবার দিদি যেটা বলছেন যে ওখান থেকে এখানে মন্দির নিয়ে এসে প্রতিষ্ঠা মন্দির আর শোপিস মন্দির আলাদা। আপনারা যেগুলো নিয়ে যান এখানে অনেকে কি করে, ওগুলো শোপিস হিসেবে রেখে মন্দির, হ্যাঁ, বিগ্রহ নয়। ঠিক আছে, মন্দিরের মডেল মন্দির, যেটা দেখো রাম মন্দির, হ্যাঁ, রাম মন্দিরের অনেকে মডেল একটা ছোট্ট কিনে নিয়ে এলো, নিয়ে এসে ওটাকে হয়তো বাড়ির সিংহাসন হিসেবে পুজো করতে পারে, অনেকে সাজিয়ে রাখে। ওকে, তো ওটা এর থেকে সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে ওটা। কোনো মন্দির নির্মাণে উনি যদি কন্ট্রিবিউট করেন, সেটা তার রেমেডি হবে। তাহলে দশম ভাব ক্লিয়ার হলো। নবম ভাব শেষ হলো, দশম ভাব শেষ হলো, এবার হইলো আমাদের একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে নেটওয়ার্কিং, বিদেশি নেটওয়ার্ক থেকে ওনার মানে ইনকাম, বন্ধু বান্ধবের থেকে, মানে বিদেশের কোনো বন্ধু বান্ধব থেকে তার সোর্স অফ ইনকাম হতে পারে, কারণ একাদশ ভাব হচ্ছে ইনকাম। মানে আলাদা রাজ্য হতে পারে, আলাদা ধর্ম হতে পারে, আলাদা সংস্কৃতি হতে পারে, আলাদা ওয়েদার হতে পারে। ঠিক আছে, এরা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে প্রচুর আয় করতে পারে, যেহেতু বিদেশি ক্লায়েন্ট। ঠিক আছে, আর কি কি হতে পারে? বড় ভাই বোনের জন্য এনারা অনেক খরচা করতে পারে। হ্যাঁ, বড় ভাই বোন ইচ্ছা করে জন্য খরচা করবে, কিন্তু আমার কথা হচ্ছে দ্বাদশে গেল, সেই জন্য কি বলা যায়, এটা কি এরকম বড় ভাই বোন হসপিটালে ভর্তি, সেখানে খরচ করলো? হ্যাঁ, সে হসপিটালে যেতে গেলেও খরচা হতে পারে, বা বাড়িতে তাদের অন্য কোনো কারণ হতে পারে। ঠিক আছে, যে কোনো কারণে দেখা বড় ভাইয়ের বিয়েতে ছোট ভাই সব খরচা করছে, হতেই পারে। মানে যে কোনো ধরনের খরচা বড় ভাই বোনদের জন্য খরচা হতে পারে। সমাজে যে কোনো ধরনের দান ধ্যানের কর্মক্রিয়াতে উনি খরচা হতে পারে। হ্যাঁ, কারণ এনজিও রিলেটেড যে সমস্ত সংস্থাগুলো থাকে বা আধ্যাত্মিক নেটওয়ার্ক যারা আছে, যেমন ইসকন আছে, ওদেরকে বড় অ্যামাউন্টের উনি ডোনেটও করতে পারে। ঠিক আছে, এই ডোনেশনের মাধ্যমে তার কিন্তু কি হবে, আর্থিক উন্নতি হবে, কারণ একাদশ ভাব হচ্ছে ইনকামের ভাব।
আর দিদি যেটা বলছে ভাবত ভাবনে, যিনি দ্বাদশে গেছে, খরচা করছে তো ওখানে গিয়ে, তবে তো 11th হাউস ব্যালেন্স হচ্ছে। যদি খরচা না করে তাহলে তার হলো না। ঠিক আছে শিউলিদি? বোঝার চেষ্টা করছি, এটা আমার একটু টাইম লাগছে। আচ্ছা ঠিক আছে। দেখুন, দ্বাদশপতি আর নিজের স্থান সাপেক্ষে কোথায় গেছে? দ্বাদশে গেছে, যেটা আমরা মনে করি ওয়ান টাইপ অফ নেগেটিভ। এবার ওখানে গিয়ে কি করে? দ্বাদশপতি তো খরচারই তো কারক গ্রহ, তো খরচা করছে কোথায়? 11th হাউসের কারকতার উপরই তো খরচা করছে। এবার খরচা করছে মানে কি? 11th হাউসকে ব্যালেন্স করছে। না, একদম আমার কথা, জাতকে খরচা করবে না কৃপণ হবে, আমি ওই পয়েন্টটা বোঝার চেষ্টা করছি। কারণ উনি যদি কৃপণ হয় তাহলে কিন্তু তার ইনকাম কমে যাবে। যদি খরচা করে কিসে? 11th হাউস রিলেটেড খরচা করে, তাহলে ওনার আয় যেমন হবে খরচাও তেমন হবে, মানে ওনার হাতে থাকবে, চলতেই থাকবে সার্কেলিংটা। ঠিক আছে, এখানে কৃপণ কিন্তু হবে না, খরচা করবে ব্যক্তি। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে একাদশ ভাব গেল। এবার হচ্ছে আমরা দ্বাদশপতি দ্বাদশে, সেটা আমরা সবাই জানি বিমল বিপরীত রাজযোগ বলে এটাকে। এটা বিপরীত না, এটা যে রাজযোগ, বিপরীত রাজযোগ না এটা। তো এক্ষেত্রে কি হবে? যেখানে খরচা করার কথা, ব্যক্তি খরচা করবে না। ঠিক আছে, এই ব্যক্তি বিদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য পারফেক্ট। সেখানে গিয়ে নিজের বাড়ি, নিজের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এগুলো উনি করে শান্তিও পাবে এবং তার পজিটিভ হবে। হ্যাঁ, এরা মানে যেহেতু দ্বাদশপতি দ্বাদশে, শয্যাসুখ, নিদ্রাসুখ, ঠিক আছে, এটা মানে ভীষণ ভালো যোগ। যারা অনিদ্রায় ভোগেন তারা এদেরকে দেখে হিংসা করবে, যারে ব্যক্তি বিছানার সাথে কোনো মতে টাচ হলো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। ঠিক আছে, এই ধরনের ব্যক্তিরা মানে রাতে স্বপ্ন দেখে না, একদম 2 ঘন্টা ঘুমাবে তো একদম সলিড 2 ঘন্টা ঘুমিয়ে নেবে। এদের কি হয় মানে আধ্যাত্মিকতার বিশেষ ভালো উন্নতির যোগ থাকে। ঠিক আছে, এদের হঠাৎ ধনপ্রাপ্তির যোগ থাকে। দ্বাদশপতি খরচার অধিপতি ব্যালেন্স হয়ে গেছে, মানে খরচা হবে না, উল্টে তার পজিটিভ হবে। এদের মধ্যে কি হয়, যেটা ওয়ান টাইপ অফ নেগেটিভ ধরা যেতে পারে, যে এদের জাগতিক বিষয়ের প্রতি অত বেশি মোহ থাকে না, কারণ দ্বাদশপতি তো স্ট্রং, মানে মোক্ষের অধিপতি স্ট্রং। এরা অত্যন্ত দয়ালু, সৎ এবং আধ্যাত্মিক সাধনা উন্নতি করার কারণে এদের মোক্ষ বা মুক্তি লাভের পথ প্রশস্ত হয়। এরা মানে শেষ জীবনে যা আছে সব দান করে দিয়ে চলে যায়। ঠিক আছে, যেহেতু দ্বাদশ ভাব স্ট্রং, তো সেই ব্যক্তির কি হবে? সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে একা সাধনার পথে মানে একটা বিশেষ আকর্ষণ থাকবে। একাকিত্ব এইসব দিকে উনি এনজয় করবে। হ্যাঁ, একাকিত্ব থাকতে ভালোবাসবে। ওকে, ঠিক আছে, তাহলে দ্বাদশপতি পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। এর পরের ক্লাসগুলোতে আমরা কি করব? একটা গ্রহণে প্রত্যেকটা ভাবে বসিয়ে আমাদের কি কি প্রেডিকশন আসতে পারে সেটা বিচার করবে। যেমন ধরি আমরা বৃহস্পতি লগ্নে অবস্থান করলো, সেক্ষেত্রে কি হতে পারে? বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করলো, সেক্ষেত্রে কি হতে পারে? সূর্য লগ্নে অবস্থান করলো, সেক্ষেত্রে কি হতে পারে? কি কি প্রেডিকশন আমরা করতে পারি? ঠিক আছে, তার আগে স্যার ইয়েটা শিখিয়ে দেবেন বলছেন, নিউমেরোলজিটা। ঠিক আছে, পরের ক্লাসে তাহলে আমরা নিউমেরোলজি করাবো, নিউমেরোলজি করিয়ে তারপরে আমরা এগুলোতে যাব। শিখার আমাদেরও খুব ইচ্ছা। আচ্ছা দাদা, নিউমেরোলজি প্রথম দিন থিওরি করাবো, পরের দিন প্র্যাকটিক্যাল। স্যার এখানে যে দ্বাদশপতি দ্বাদশে, এখানে মোক্ষ দেওয়ার জন্য কোন কোন গ্রহ বেশি ভালো কাজ করবে? আপনাকে মোক্ষ প্রদানের কারক গ্রহ হচ্ছে কেতু। ঠিক আছে, এবার আপনাকে দেখতে হবে যে কেতু কি অবস্থায় আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে ধর্ম। মোক্ষ পেতে গেলে আপনাকে ধার্মিক পথে যেতে হবে। ধার্মিক কারক গ্রহকে বৃহস্পতি, তাহলে দুটো গ্রহ আপনার কানেক্ট হলো। ঠিক আছে, এই দুটো গ্রহই আপনাকে মুক্তির পথ প্রশস্ত করতে পারে।
ঠিক আছে? রবি পারবে না স্যার, ওটা না, রবি পারবে না, রবি পারে না। যদি এক্ষেত্রে মানে ধরুন কোনো একটি গ্রহ থাকে বা কেতু বা বৃহস্পতি থাকলো দ্বাদশে, এবার সেক্ষেত্রে অন্য গ্রহের কোন কোন অবস্থান মানে তার ইয়ের জন্য দৃষ্টি পেতে পারে যেটা দেখা মোক্ষ গেল- লাভের পথ প্রশস্ত করবে? আমি দুটো স্যার, কম্বিনেশন বলছি। একজন ব্যক্তির দ্বাদশ ভাবে কেতু অবস্থান করেছে, ঠিক আছে? এবার কেতু দেখা গেল যে তার ভালো রাশি পায়নি, তাহলে কি আমরা বলতে পারি? অর্থাৎ কেতু সেখানে নিচ বা ভালো রেজাল্ট দিতে পারছে না কেতু, সেক্ষেত্রে ব্যক্তি মানে আধ্যাত্মিক মানে লাইনে তো আসবে কিন্তু মুক্তি পাবে না। আচ্ছা, এই একটা কম্বিনেশন। সেকেন্ড কম্বিনেশন হচ্ছে বৃহস্পতির অবস্থান। এই দুটো গ্রহকে ব্যালেন্স রাখতেই হবে। তাহলে বৃহস্পতি এবং কেতু দুটোই দ্বাদশ ভাবে বসে আছে, তাহলে তো খুব পজিটিভ। যদি না থাকে তাহলে বৃহস্পতি নবমে বসে আছে, তাও পজিটিভ। বৃহস্পতি দ্বাদশে বসে আছে, কেতু নবমে বসে আছে, তাও পজিটিভ। কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি, তাও পজিটিভ। ঠিক আছে? আর বাকি গ্রহের দৃষ্টি নেগেটিভ। আর এইখানে বৃহস্পতি যদি 6, 8, 12 ভাবের অধিপতি হয়, সেটা যদি কেতুকে দৃষ্টি দেয় তখন কি সেটা পজিটিভ আসবে? দৃষ্টি হামেশা পজিটিভ বৃহস্পতির। স্যার স্যার বলছি, যদি নক্ষত্র দ্বাদশপতি থাকে, একাদশপতিকে নিয়ে একসাথে দ্বিতীয় থাকে, যদি দ্বাদশপতি একাদশপতিকে নিয়ে যদি দ্বিতীয় থাকে এবং সেটা যদি দ্বাদশপতির উচ্চস্থ ঘর হয়, তাহলে কি মানে দ্বাদশ থেকে ইনকাম আছে ভালো রকম কিছু? দ্বাদশপতি একাদশপতি দ্বিতীয় বসে আছে, দ্বাদশপতি উচ্চস্থ, না, তাই তো? দ্বাদশপতি একাদশপতিকে নিয়ে স্যার। হ্যাঁ, যাই হোক, দ্বিতীয় ভাবে একাদশপতি দ্বাদশপতি জুতি হয়ে বসে আছে দ্বিতীয় ভাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এবার দ্বিতীয় ভাবে বসে আছে এবং দ্বাদশপতি উচ্চস্থ অবস্থায় বসে আছে, রাইট? একদম। তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন কি ছিল? তাহলে কি বিদেশ থেকে ভালো ইনকাম হবে, দিয়ে ফিক্সড ডিপোজিট হবে এরকম কিছু? হ্যাঁ, বিদেশি সংস্থা থেকে ইনকামের যোগ আছে তো। হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ, যেহেতু এটা উচ্চস্থ না। একদম স্যার। আচ্ছা, কিন্তু তাহলে- যখন স্যার এটা নিচস্থ হয়ে যাবে, তাহলে কি তখন কি আমাদের এরা ধরে নিতে পারি যে এটা থেকে ইনকামটা ভালো হবে না? হবে না, উল্টে আরো খরচা করবে। একদম, সেটাই, ওইটাই জানতে চাইছি স্যার। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা নিউমেরোলজিটা করবো। হ্যাঁ, নিউমেরোলজির সাথে কিছু পার্ট বাই পার্ট আছে, সেগুলো আমরা পরে অ্যাড করে দেবো। যেমন ক্লক নিউমেরোলজি আছে, মোবাইল নাম্বার অ্যাস্ট্রোলজি আছে, ঠিক আছে, নাম্বার সিস্টেম আছে। সেগুলো দুদিনে যদি আমরা কমপ্লিট করতে পারি, করিয়ে দেবো। ঠিক আছে? এখনো হস্তরেখা বিচার আছে বহু দূর। শ্মশানের স্থানটা কোথা থেকে দেখা হয়, অষ্টম না দ্বাদশ? কি? শ্মশান স্থানটা কোথা থেকে দেখা হয়? শ্মশান আমরা এটা বলতে পারি, এটা দ্বাদশ ভাবকেও মেনটেন করে, আবার অষ্টম ভাবকেও দেখায়। অষ্টম ভাব হচ্ছে আয়ু, ঠিক আছে, মৃত্যু। আবার দ্বাদশ ভাবকে আমরা ওই মোক্ষ বা মুক্তির কারক। তো আমরা দ্বাদশ ভাবকেই দেখবো। মৃত্যু যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু মুক্তি তো সেই শ্মশানেই। শয্যা সুখ কানেক্টেড হচ্ছে না, চিতা, বুঝেছেন? আমরা দ্বাদশ ভাবকেই দেখবো। দিদি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার আমি একটা কোশ্চেন করবো? বলুন। আগে একদিন বলেছিলেন ওই ক্যান্সার সম্পর্কে, তো এই বছরটা দেখছি প্রচন্ড পরিমাণে ক্যান্সার অ্যাক্টিভ হয়ে গেছে। তো কোন গ্রহ দুটো কোন জায়গায় থাকলে বুঝতে পারো যে ব্যক্তির ক্যান্সার হতে পারে? ট্রানজিটে, ও আচ্ছা, ব্যক্তির জন্ম থেকে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতি এবং রাহু। ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে, যে কোনো একটাতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি স্যার, কোনো এটা কি বাচ্চা একসাথে তার থাকলে তার বলছেন সন্তানের নাকি থেকে মানে জানা যায়? জুতিতে থাকলে নাকি নক্ষত্রে থাকলে স্যার? বৃহস্পতি রাহু এটা কি একসাথে থাকলে বলছেন, মানে বুঝতে পেরেছি দিদি, জুতিতে থাকলে উত্তর বলছেন? দিচ্ছি। আগে ওনাটা একটু শুনে নে। হ্যাঁ, কি বলছিলেন দিদি?
আমি বলছি ব্যক্তির যদি জন্ম মানে পুষ্টি না থাকে তার কি তার সন্তানের থেকে দেখা যেতে পারে যে পিতা মাতার এই ধরনের হবে কিনা? হতে পারে। তার আপনি দশম ভাবে মানে দেখুন। আমার মা পড়ে গিয়ে আজকে 3-4 বছরে হাতে যন্ত্রণায় ভুগছে। তো যত ডাক্তার দেখাচ্ছি, প্রথম বললো বন টিভি হয়েছে, তার চিকিৎসা করানো হলো, কিন্তু এখনো সে হাতে যন্ত্রণা নিয়ে ভোগে। তো যেন একজন বলেছিল যে ভবিষ্যতে এই ধরনের কিছু হতে পারে, সেই জন্য একটু জিজ্ঞাসা করে নিলাম। আচ্ছা, মানে এখনো ওরকম আপনি সিমটম দেখতে পাননি তো? আপনি না সবসময় ভেবেছি তার একটু হয়ে যাচ্ছে, নয়তো তার একটা রস বেরাচ্ছে, মানে দুধ ভাব বেরাচ্ছে। বুঝতে পেরেছি। এখানে আপনার যেহেতু হাত ভেঙে গেছে এবং সেখান থেকে ইনফেকশন সারছে না, তাই না? ইনফেকশন সারছে না তো, রাহু হচ্ছে ইনফেকশনের কারণ। তো আপনি একটা রেমেডি করতে পারেন মায়ের জন্য। শুকনো লঙ্কা নেবেন, ঠিক আছে, আর হচ্ছে কফি পাউডার নেবেন। কফি পাউডার 1 চামচ, শুকনো লঙ্কা 1 পিস, ঠিক আছে। এর সাথে কোনোভাবে মানে লিভার কানেক্টেড হয়নি তো? প্রসাদ ভোগের একবার বুকে জল জমা হয়েছিল, তো সেটা থেকে আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে মনে পেট ব্যথা গ্যাস্ট্রিকের জন্য। ঠিক আছে, ঠিক আছে। এই আপনি ডাক্তার তাহলে- দেখাচ্ছি না কেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো আপনি 2 পিস স্লাইস করা কাঁচা হলুদ নেবেন, একদম পাতলা করে, কারণ ওগুলো পোড়াতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এমন যদি কারো পরিবারে ক্রনিক ডিজিজ আছে, কারো যদি থাকে, তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, হ্যাঁ। স্যার এটা যে দিলেন, এটা মানে যাদের ক্যান্সারের সম্ভাবনা আছে তাদের জন্য এই রেমেডিটা? না, সবার এক ধরনের হয় না। কারো ব্লাডে আছে, কারো ফুসফুসে আছে, কারো লিভারে আছে, ঠিক আছে, কারো স্টোমাকে আছে, কারো নানা প্রকার জায়গাতে হতে পারে, কারো কোনো পার্টসে হতে পারে, অঙ্গে হতে পারে। তো তার আলাদা আলাদা প্রেডিকশন। আমি স্যার এটা কি যদি বেলাতে থাকে কারো, হয় কি? তাহলে তো মঙ্গলকে কানেক্টিভ হতে হবে এখানে। আমি স্যার এটা বংশ পরম্পরা হয় কি? না না না, কারণ হচ্ছে আমার যে শ্বশুর মশাইয়ের বাবা নাকি ক্যান্সারে মারা গেছে, তারপরে তাহলে জেনারেল তারও শ্বশুর মশাইয়ের ছকে- হয়নি, আমার ননদ আবার কারো ছকে হয়তো এই কম্বিনেশন ছিল। আমার ননদ